রাত 10:30 হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একটা প্রাইভেট প্লেন ল্যান্ড করে। প্লেন থেকে কয়েকজন মুখোশধারী লোক হাতে রাইফেল নিয়ে বেরিয়ে আসে আর দুই পাশে লাইন হয়ে দাঁড়িয়ে যায়। এরপর বিল্লা আর লালা বেরিয়ে আসে, পিছনে আরও কয়েক শত লোক হাতে রাইফেল নিয়ে বাইর হয়। লোকগুলোকে দেখে মনে হচ্ছে এরা সবাই বাইরের দেশের লোক। সেখানে আগে থেকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজেন্দ্র সাহেব এবং কয়েকশো লোক আগে থেকে গাড়ি নিয়ে উপস্থিত ছিল। সেখানে মন্ত্রী উপস্থিত থাকায় পুলিশ আসতে পারেনি। বিল্লাকে দেখে রাজেন্দ্র সাহেব দৌড়ে গিয়ে পা ধরে সালাম করে। রাত 2টা বাজে, খুব জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য কিছু দেখা যাচ্ছে না। শহর পেরিয়ে জঙ্গলের মাঝ বরাবর কয়েকশো গাড়িতে ফুল স্পিডে ছুটে চলেছে। অন্যদিকে শহরের মাঝ বরাবর থাকা সব থেকে উঁচু বিল্ডিংয়ের উপর থেকে এক আগন্তুক এই দৃশ্য দেখে অট্টহাসিতে ফেটে উঠছে। দেখতে দেখতে গাড়িগুলো জঙ্গলের মাঝে গিয়ে উধাও হয়ে গেল। বৃষ্টিটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। এবার প্রশ্ন হলো, কে এই বিল্লা? কেনই বা সে হায়দ্রাবাদ আসলো? আর কোথা থেকে বা আসলো? রাজেন্দ্র কে? কি তার পরিচয়? এসব কিছুর উত্তর জানতে হলে আপনাদের আজ থেকে 12 বছর আগে যেতে হবে। তো চলুন দেরি না করে জেনে আসি আজ থেকে 12 বছর আগে কি হয়েছিল। সব প্রশ্নের উত্তর জানতে ধৈর্য সহকারে সম্পূর্ণ গল্পটা শুনতে থাকুন। আজ থেকে 12 বছর আগে সালটা ছিল 2008। সকাল 7:40। ছোট একটা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে মধ্যবয়স্ক একটা লোক। লোকটার হাতে একটা দামি ব্র্যান্ডের সিগারেট। আনমনে নদীর পাড়ের দিকে তাকিয়ে আছে আর কি যেন ভাবতেছে। কিছুক্ষণ পর পিছন থেকে একটা বাইক এসে দাঁড়ালো লোকটার কাছে। লোকটা পিছন ফিরে তাকালো। বাইক নিয়ে আসা লোকটা বাইক থেকে নেমে গিয়ে লোকটাকে জড়িয়ে ধরলো আর কুশল বিনিময় করতে লাগলো। কেমন আছিস নাজিম? অনেকদিন পর দেখা হলো। বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। কিন্তু মাফিয়াদের আর ভালো থাকা সবসময় একটা ভয়ের মাঝে থাকতে হয়। না জানি কখন কোন দিক থেকে কোন শত্রু এসে হামলা করে মেরে দেয়। যাই হোক, বাদ দাও সেগুলো। যে জন্য আসা তোমার কাছে, এই নাও, এইটাই সেই গুপ্ত লাল ফাইল। এখানে ভারতের সব নামি দামি লোকের ডিটেলস আছে। আর এই ফাইলের সব কয়টা এক একটা ক্রিমিনাল। আর এদের সবার বস হলো বিল্লা ভাউ। সম্পূর্ণ ভারতের জন্য এ এক আতঙ্ক। ও ছোট ভাই লালা ভাউ আর তার সব থেকে কাছের লোক শাকিল, গুরু, রাব্বি মিলে পুরো আন্ডারওয়ার্ল্ডে রাজ করছে। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে তাদের ড্রাগস আর বেআইনি বন্দুক সাপ্লাই হয় না। কেউ যদি এদের বিরুদ্ধে কোনো কথা বলে, পরের দিন মেন রোডে তার পরিবার সহ সবার লাশ পাওয়া যায়। শালারা টাকার লোভে পড়ে নিজের দেশে বোম ব্লাস্ট করতে দুইবার ভাবে না। অনেক বড় বড় নেতা, মন্ত্রী, বড় বড় পুলিশ কর্মকর্তা সহ ভারতের অনেক নামি দামি লোক ওর সাথে জড়িত। সেজন্যে তাকে কেউ কিছু করতে পারে না। এই ফাইলটার মধ্যে ওই খেকশিয়ালগুলোর কুকর্মের সব প্রমাণ আছে। আমি নিজের প্রাণ সংকটে ফেলে এই ফাইল তৈরি করেছি। তুমি একজন নামকরা সাংবাদিক, আমি চাই তুমি এটা নিউজ করে সবাইকে জানিয়ে দাও। নাজিম, তুই যে তোর প্রাণ সংকটে রেখে এই প্রাণগুলো একজোট করেছিস, সত্যি এটা প্রশংসার বিষয়। তুই দেখবি আমি তাদের কি অবস্থা করি। আলতাফ, তুই যতটা সহজ ভাবছিস এই কাজ ততটা সহজ নয়। এটাতে অনেক রিস্ক আছে। ওই খেকশিয়ালগুলো বড় একটা ধামাকা করতে যাচ্ছে। আমি চাই সে এই ধামাকাটা করার আগেই তার ফাঁসি হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, তুই তোর কাজ চালিয়ে যা, আমি এখন যাই। আরে দাঁড়া একটু, আমি তোর কথা বলছিলাম তোর ভাবিকে। আজকে তোর পছন্দের খাবার রান্না হয়েছে বাড়িতে, তোকে ডেকেছে তোর ভাবি। চল সেখানে খাওয়া দাওয়া করে বাড়ি যাবি। ওহ আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল তাহলে যাওয়া যাক। এই বলে আলতাপ ফাইলটা রেগে রেখে দিল আর হাসতে হাসতে দুজনে বাইকে উঠে চলে গেল বাড়ির দিকে। বাড়ির দিকে অনেক আনন্দ ফুর্তির মাঝে তাদের দিনটা কাটলো। সন্ধ্যা 6টার সময়। অন্যদিকে একটা ঘরের মধ্যে কয়েকটা লোক দাঁড়িয়ে আছে আর তাদের মাঝ বরাবর একটা টি টেবিল রাখা আর দুই সাইডে দুইটা চেয়ার। চেয়ারে বসে আছে দুইটা লোক, পা দুটো টি টেবিলের ওপর রাখা। টি টেবিলে এক সাইডে দুইটা মদের বোতল আর একটা লাল কালারের ফাইল রাখা। লোক দুইটা একে অপরকে বলতে লাগলো, লালা, ভাই। এখন সময় হয়ে গেছে, আমাদের কাজটা করতে হবে। এই মুম্বাই শহরটাকে ধূলিসাৎ করতে হবে। প্রথম বোম ব্লাস্ট যেন মুম্বাইয়ের সব থেকে বড় রেল স্টেশনে হওয়া চাই, যেখানে 24 ঘন্টা অল টাইম লোকের ভিড় থাকে। আর একটা বোম ব্লাস্ট হওয়ার প্রত্যেক 5 মিনিট পর পর একটা করে বোম ব্লাস্ট হওয়া চাই। কম করে হলেও যেন 20টা জায়গায় বোম ব্লাস্ট হয়।
আর সব কয়টা বোম যাতে কোলাহলপূর্ণ জায়গায় হয়। হয়ে যাবে ভাই, টেনশন করবেন না। আজকে রাতে এই মুম্বাই শহর তাতে ধামাকা আর ধামাকা হবে। এটা বলে দুজনেই জোরে জোরে হাসতে লাগলো। তাদের দুজনের সাথে ওই ঘরে থাকা সবাই হাসতে লাগলো। হঠাৎ সেই ঘরে নাজিম প্রবেশ করলো। নাজিম এদের হয়ে কাজ করে অনেক দিন যাবৎ, কিন্তু নাজিম কখনো খারাপ কিছু করেনি, সবসময় মানুষের ভালো করে আসছে। সে একটা উদ্দেশ্য নিয়েই এদের মাফিয়া গ্রুপে জয়েন হয়েছে, আর সেটা হলো এদের বিরুদ্ধে প্রমাণ খুঁজে এদের আইনের আওতায় দেওয়া। সে ঘরে দেখে তার তৈরি করা লাল ফাইল, তার দিকে চোখ গেল, যেটা সে তার বন্ধু আলতাফকে দিয়েছিল। সাথে সাথে তার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। ঘরে থাকা সবাই নাজিমের দিকে তাকালো, কিন্তু তাকে কেউ কিছু বলল না। বোম ব্লাস্টের আগে গ্যাংয়ের বাকি লোকদের নিয়ে শাকিল আর গুরু মুম্বাই চলে যাবে, রাব্বি দুবাই চলে যাবে, আর লালার সাথে নাজিম মালয়েশিয়া চলে যাবে। বিল্লার কথা শেষ হতে না হতেই নাজিম বলে উঠল, ভাইয়া আমি যেতে পারবো না, আমার মায়ের শরীরটা ভালো নেই, মা অনেক অসুস্থ, আমি একটু গ্রামে যেতে চাই। ও আচ্ছা, ঠিক আছে যা, মা বলে কথা, যাওয়া তো লাগবেই। নাজিম সেখান থেকে যেতে লাগলো। বিল্লা আবার পেছন থেকে ডাক দিল আর বলতে লাগলো, এ নাজিম, একটু সাবধানে থাকিস, কেননা আশেপাশে অনেক বেঈমান ঘোরাঘুরি করছে। আমার প্ল্যানটা যেন কেউ জানতে না পারে, না হলে বুঝতেই পারছিস। জি ভাইয়া। নাজিম সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না, তড়িঘড়ি করে ঘর থেকে বাইর হলো। বাইরে এসে নিজের বাইকটা নিয়ে ফুল স্পিডে বাইক চালিয়ে বাড়িতে পৌঁছালো। তড়িঘড়ি করে ঘরে ঢুকে পড়লো। ঘরে ঢুকে দেখে তার স্ত্রী রাতের রান্না করছে, আর তার দুইটা ছেলে মেয়ে আছে। ছেলের বয়স আনুমানিক 12 থেকে 13 বছর হবে, সবেমাত্র বুঝতে শিখেছে। ছেলেটার থেকে মেয়েটা 4 বছরের ছোট। তার স্ত্রীকে বলল তাড়াতাড়ি অতি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ব্যাগে ভরতে। এরপর বাচ্চা দুটোকে নিয়ে তারা তাড়াতাড়ি ঘর থেকে বাইর হলো। তার স্ত্রী কিছু বুঝতে পারছে না কি হয়েছে। নাজিমও কিছু বলছে না। ঘর থেকে বাইর হয়ে বারান্দায় আসতেই দেখতে পায় বিল্লা ভাউ এর লোক তার বাড়ির সামনে। তাড়াতাড়ি আবার ঘরে ঢুকে যায়। সে তার কোমরে গুজে রাখা পিস্তলটা হাতে নিল আর তার স্ত্রীকে বলল, তুমি এক কাজ করো, বাবুদের নিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও, আমি এদের দেখছি। কি হয়েছে আমাকে একটু খুলে বলবে তো? হঠাৎ কি হয়ে গেল? তুমি এরকম করছো কেন? আর ওনারাই বা আমাদের মারতে আসলো কেন? এখন কিছু বলতে পারছি না তোমাকে, যা বলছি তা করো, তাড়াতাড়ি পেছন দিয়ে বেরিয়ে যাও। আপু, আপু, আমার খুব ভয় করছে। কারা ওনারা? আমাদের মারতে চায় কেন? কান্না করে না মামুনি, তুমি না লক্ষ্মী মেয়ে, তুমি আম্মুর সাথে যাও, আমি একটু পরে আসছি। তোমার ভাইয়া তো আছে তোমার সাথে, তুমি না বলো তোমার ভাইয়া সুপার হিরো, দেখবে তোমার ভাইয়া ঠিকই তোমাকে আগলে রাখবে। নাজিম তার ছেলের কাঁধে হাত রেখে বলল, কি বাবা, পারবি না তোর আম্মু আর বোনকে দেখে রাখতে? তার ছেলে কিছু বলছে না, কান্না করে যাচ্ছে। 12 থেকে 13 বছরের একটা বাচ্চা ছেলে এরকম পরিস্থিতিতে বা কি বলবে। নাজিমা দেরি করলো না, তার ছেলের শার্টের পকেটে একটা পেন ড্রাইভ ঢুকিয়ে দিল আর বলল, বাবা, তোর আব্বুর অপূর্ণ কাজটা এবার তোকেই সম্পূর্ণ করতে হবে। এই দেশটাকে এখন তোকেই বাঁচাতে হবে, আর তোর আম্মু আর বোনের খেয়াল রাখিস, আর এই পেনড্রাইভটা যত্ন করে রাখিস। এখানে এই দেশের সব খারাপ লোকেদের ইনফরমেশন আছে প্রমাণ সহ। আর তোর আলতাফ আঙ্কেলের সাথে যোগাযোগ রাখবি না, সে বেইমানি করেছে আমার সাথে। নাজিম তার স্ত্রী অপর্ণাকে উদ্দেশ্য করে বলল, অপর্ণা, তুমি যাও এখন, বেঁচে থাকলে আবার দেখা হবে। তুমি এখান থেকে না গেলে ওরা সবাইকে মেরে ফেলবে। তুমি কি চাও বলো, তোমার এই বাচ্চা ছেলে মেয়ে দুটো? ওপাশ থেকে দরজা ধাক্কাচ্ছে বিল্লার লোক। নাজিম আর কিছু বলল না, পিস্তল হাতে নিয়ে দরজার দিকে এগোতে লাগলো। অপর্ণা যেতে চাইছিল না, না যেয়ে বা কি করবে এই ছোট্ট বাচ্চা দুটোর কথা চিন্তা করে। কান্না করতে করতে পিছনে দরজা দিয়ে পেরিয়ে গেল। ছেলেটা দৌড়ে যেতেই তার পকেট থেকে পেন ড্রাইভটা পড়ে গেল। এইদিকে নাজিম বিল্লা লোকেদের সাথে গোলাগুলি করতে লাগলো। একটা সময় পিস্তলের গুলি শেষ হয়ে গেল। সে পিস্তল ফেলে দিয়ে হাত দিয়ে মারামারি করতে লাগলো। এইদিকে অপর্ণা বাচ্চা দুটোকে নিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে কিছুটা দূরে একটা নদীর পাড়ে চলে আসলো। বাচ্চা ছেলেটা পকেটে হাত দিয়ে দেখে তার বাবার দেওয়া পেন ড্রাইভটা পকেটে নেই। অপর্ণা জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা, কি খুঁজছো? মা, আব্বুর দেওয়া পেন ড্রাইভটা মনে হয় সেখানে পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না। তোমরা এখানে থাকো, আমি এক্ষুনি নিয়ে আসছি।
এই বলে সে আবারও বাড়ির দিকে দৌড় দিল। পিছন থেকে তার মা অপর্ণা আর তার বোন ডাকতে লাগলো। সে শুনলো না। সে দৌড়ে গিয়ে পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে দেখে পেন ড্রাইভটা মেঝেতে পড়ে আছে। সে পেন ড্রাইভটা হাতে নিল। হঠাৎ করে একটা গুলির শব্দ হলো। সামনের দিকে তাকিয়ে দেখে তার আব্বুর হাতে একটা গুলি লেগেছে, আর কতগুলো লোক তার আব্বুকে ধরে আছে, আর সামনে একটা লোক পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। লোকটা নাজিমের পায়ে একটা গুলি করলো। ছেলেটা দৌড়ে তার বাবার কাছে যেতে লাগলো। আব্বু, আব্বু, কি হয়েছে তোমার? ওনারা মারছে কেন তোমাকে? বাবা তুই যা এখান থেকে, যা তুই। হঠাৎ সেখানে দামি ব্র্যান্ডের একটা গাড়ি এসে থামলো তাদের সামনে। গাড়ি থেকে নেমে আসলো বিল্লা ভাও। এদিকে ছোট ছেলেটাকে একটা লোক গিয়ে ধরে রেখেছে। বিল্লা নাজিমের সামনে এসে দাঁড়ালো। নাজিমকে ধরে রাখা একটা লোক বলল, ভাই ওটা নাজিমের ছেলে, ওর স্ত্রী ওর মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। বিল্লা একবার বাচ্চা ছেলেটার দিকে তাকালো, এরপর পকেট থেকে পিস্তল বাইর করে নাজিমের বুক বরাবর একটা গুলি করলো। নাজিম চিৎকার করে উঠলো। নাজিমের ছেলে আব্বু আব্বু বলে চিৎকার করছে আর কান্না করছে। বিল্লা আরো দুইটা গুলি করলো। নাজিমকে ধরে রাখা লোক দুটো নাজিমকে ছেড়ে দিল। নাজিমের নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়লো। নাজিমের ছেলে স্তব্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। বিল্লা ভাও সেখান থেকে হেঁটে আস্তে আস্তে ছেলেটার কাছে আসলো। এতক্ষণ ছেলেটাকে ধরে রাখা লোকটা ছেলেটার হাত ছেড়ে দিয়েছে। বিল্লা ছেলেটার কাছে এসে ছেলেটার হাত থেকে যে পেন ড্রাইভটা নিতে যাবে, অমনি ছেলেটা পাশে থাকা লোকটার কোমর থেকে ছুরিটা নিয়ে বিল্লার হাতের মাঝ বরাবর মেরে দিল, আর সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো। বিল্লার হাত ধরে চিৎকার করছে। বিল্লার লোকগুলো ছেলেটার পিছু ধাওয়া করতে লাগলো। ছেলেটা জান প্রাণ দিয়ে দৌড়াচ্ছে। ছেলেটা দৌড়াতে দৌড়াতে একটা ছোট্ট গুলিতে ঢুকে গেল। সেখান দিয়ে দৌড়ে সেই নদীর ঘাটে চলে আসলো। এইদিকে অপর্ণা আর তার মেয়ে একটা বটে উঠে বসে আছে। ছেলেটাকে দৌড়ে কাছে আসতে দেখে চিল্লিয়ে ডাকতে লাগলো। ছেলেটা দৌড়ে যেই বোটে উঠতে যাবে, অমনি বিল্লার এক লোক একটা ঢেল বোম ছুঁড়ে মারল বোটের দিকে। ধুম করে একটা আওয়াজ হলো, আর চারিদিকে একটা আগুনের বিস্ফোরণ বয়ে গেল। বটটা পানিতে উল্টে গেল, আর ছোট ছেলেটা ছিটকে গিয়ে একপাশে পড়ে গেল, আর পাথরের সাথে আঘাত লাগার ফলে বেহুশ হয়ে গেল। বিল্লার লোকগুলো নদীর কাছে আসে, একটু দেখাদেখি করে সেখান থেকে চলে গেল। 2 ঘন্টা পর আজকে রাতের আকাশটা কেমন মেঘাচ্ছন্ন হয়ে আছে। আকাশে একটা তারাকেও দেখা যাচ্ছে না। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। জোরে জোরে মেঘগুলো ডাকা শুরু হয়ে গেছে। দেখতে না দেখতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির ফোঁটা ছেলেটার মুখে পড়তে ছেলেটার জ্ঞান ফিরে আসলো। আস্তে আস্তে করে চোখ খুলতে লাগলো ছেলেটা। মাথায় আঘাত পাওয়ার ফলে মাথা অনেকটা ফেটে গেছে। যখনই উঠে বসতে যাবে, মাথা ব্যথায় উঠতে পারছে না। হাত দিয়ে মাথা চেপে ধরে আবারও শুয়ে পড়ল। কিছুক্ষণ শুয়ে থাকার পর কিছুটা স্বাভাবিক হলো। আস্তে করে উঠে বসলো। এরপর বসা থেকে উঠে নদীর দিকে তাকিয়ে থাকলো, আর চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সকাল 6টা বাজে। এখনো বৃষ্টি কমার কোনো নামই নিচ্ছে না। টিপটাপ করে এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। এখন তেমন একটা মানুষ নেই রাস্তাঘাটে। হয়তো এখনো সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। ছেলেটা গুটি গুটি পায়ে হেঁটে চায়ের দোকানের পাশে গিয়ে দাঁড়ালো, আর চাওয়ালাকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আমাকে কিছু খেতে দেবেন? আমি খুব ক্ষুধার্ত, কালকে রাত থেকে কিছু খাইনি। চাওয়ালা লোকটা চা বানাচ্ছিল। হঠাৎ কারোর কণ্ঠস্বর শুনে মাথা তুলে তাকালো। তাকিয়ে দেখে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে। ছেলেটার মাথাটা অনেক ক্ষত, আগে ফেটে যাবার ফলে রক্তগুলো জমাট বেঁধে গেছে। চাওয়ালা লোকটা তড়িঘড়ি করে ছেলেটাকে ভিতরে নিয়ে আসলো। ছেলেটাকে কিছু জিজ্ঞাসা না করে আগে তার মাথার রক্তগুলো পরিষ্কার করে মাথায় ব্যান্ডেজ করে দিল, আর 1 কাপ চা আর বিস্কিট হাতে দিল। ছেলেটা সেখানে থাকা বেঞ্চে বসে চায়ের কাপে চুমুক দিয়ে যে সামনে তাকালো, ছেলেটা দেখলো একটা মধ্যবয়স্ক লোক 4টা বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসছে। দেখে মনে হচ্ছে সবাই সমবয়সী। লোকটা দৌড়ে এসে একটা লোকানোর জায়গা খুঁজতে লাগলো। একটু খোঁজাখুঁজি করে দেখতে পেল ছোট একটা টিনের ঘর। লোকটা বাচ্চাগুলোকে নিয়ে দৌড়ে সেখানে ঢুকে গেল। ছেলেটা এখনো তাকিয়ে আছে তাদের দিকে। সেদিকে ওই লোকটার কোনো ভ্রুক্ষেপ নেই। দেখে মনে হচ্ছে লোকটা অনেক ভয় পেয়ে আছে। একটু পর সেখানে একটা জিপ গাড়ি আসে। গাড়ি থেকে কয়েকটা লোক নেমে আসে। লোকগুলোর হাতে বিভিন্ন ধরনের অস্ত্র, যেমন চেন, ছুরি, রামদা ইত্যাদি। লোকগুলো গাড়িতে নেমে চারপাশে খোঁজাখুঁজি করতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর খুঁজে না পেয়ে বেঞ্চে বসে থাকা ছেলেটার কাছে আসে। একটা লোক এসে ছেলেটার মুখটা একটু চেপে ধরে আর রাগী গলায় বলতে লাগে, এই ছেলে, এখানে একটা বুড়ো আর 4টা বাচ্চাকে কোথাও দেখেছো? এই ছেলে, কথা বলছিস না কেন? ছেলেটার মুখ চেপে ধরে। ছেলেটা অনেক রেগে যায় আর মুখ চেপে ধরা লোকটার হাত ধরে। সেই ছোট ঘর থেকে সবকিছু দেখছিল বাচ্চা ছেলে মেয়েগুলো।
ছেলেটা বসে থেকে উঠে দেয়। ছেলেটা রাগান্বিত মুখ দেখে লোকটা বলে, কুত্তার বাচ্চা, তুই আমাকে রাগ দেখাস? তোকে তো। লোকটা যে ছেলেটাকে মারতে যাবে অমনি ঘরে থাকা বাচ্চা মেয়েটা ভয়ে চিৎকার করে ওঠে। লোকটা ছেলেটাকে না মেরে ঘরটার দিকে পা বাড়ে। লোকগুলো ঘরটার কাছে যেতেই পিছনে থাকা ছেলেটা একটা কাচের বোতল হাতে নেয় আর লোকগুলোর মাঝে থাকা লিডার লোকটার পেটে ঢুকিয়ে দেয়। রক্ত ছিটকে আসে ছেলেটার মুখে পড়ে। মুখে রক্ত পড়ার ফলে ছেলেটাকে যে কেউ দেখলে ভয় পাবে। ছেলেটাকে দেখে মনে হচ্ছে এ কোনো হিংস্র প্রাণী। এটা দেখে সেখানকার বাকি লোকগুলো অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। ঘর থেকে বয়স্ক লোকটা বেরিয়ে এসে উত্তেজিত কণ্ঠে বলতে লাগলো, আরে বাবা, কি করলে এটা তুমি? চলো এখান থেকে যাই। ছেলেটার হাত থেকে ভাঙা কাচের টুকরোটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল আর সবাইকে সেখান থেকে নিয়ে চলে গেল বয়স্ক লোকটার বাড়ির উদ্দেশ্যে। গরমের শেষে ঠান্ডা শুরু। সারা রাত মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে আজকে দিনটা বেশ ঠান্ডা পড়েছে। বলতে গেলে ঠান্ডার শুরুর দিকে যে বৃষ্টি হয় সেই বৃষ্টি হচ্ছে। এক কথায় এই বৃষ্টির ঠান্ডাকে আহ্বান করছে। বয়স্ক লোকটা বাচ্চাগুলোর মাথায় পানিগুলো মুছে দিল আর বাড়ির উঠোনে একটু আগুন ধরিয়ে দিল। আসলে বাচ্চাগুলোর খুব ঠান্ডা লেগেছে। ঠান্ডায় কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। বাচ্চাগুলোকে আগুনের পাশে বসিয়ে দিল আর নিজের মাথা মুছতে মুছতে নতুন নিয়ে আসা ছেলেটাকে উদ্দেশ্য করে বয়স্ক লোকটা বলতে লাগলো, বাবা, আমি একজন সাধারণ গাড়ির মেকার। এই বাচ্চাগুলোকে দেখতে পারছো? এরা সবাই এতিম। এদের মা বাবা বোম ব্লাস্টে মারা গেছে। এদের আর এই পৃথিবীতে কেউ নেই একমাত্র উপরওয়ালা ছাড়া। আচ্ছা বাবা, তোমার মা বাবা কোথায়? মেরে দিয়েছে আমার মা বাবাকে। ওই জানোয়ারগুলা মেরে দিয়েছে আমার মা বাবাকে। কে মেরেছে বাবা? বিল্লা ভাউ। জানোয়ার ওইগুলা। শুধু তোমার মা বাবা নয়, এই শহরের 3 জায়গায় বোম ব্লাস্ট করেছে, যেখানে 6 লাখের মতো লোক মারা গেছে। বোম ব্লাস্ট করার পর জানোয়ারগুলো দেশ ছেড়ে পালিয়েছে। এখন উপরওয়ালা ওদের শাস্তি দেবে। না, ওই জানোয়ারগুলোকে আমি মারবো। শালা এক একটাকে কুত্তার মতো মারবো। চিন্তা করো না বাবা, এই জানোয়ারগুলো যেখানেই থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে মারবে। আর তোমার সাথে সব সময় আমি আছি, কথা দিলাম তোমাকে। 10 বছর পর সেই ছোট্ট ছেলে মেয়েগুলো এখন আর ছোট নেই, অনেকটা বড় হয়ে গেছে। যাই হোক, চলুন গল্পে ফেরা যাক। সকাল 11টা বাজে। হায়দ্রাবাদ পুলিশ হেডকোয়ার্টারের সামনে ফুল স্পিডে একটা প্রাইভেট পুলিশের গাড়ি এসে থামে। একটা কনস্টেবল দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে দেয়। গাড়ি থেকে পুলিশের ড্রেস পরা সুদর্শন এক যুবক বাইর হয় আর ভিতরের দিকে যেতে থাকে। কনস্টেবল থেকে শুরু করে সব পুলিশ অফিসার স্যালুট দিতে থাকে। পুলিশ অফিসারটা সোজা হেডকোয়ার্টারের মিটিং রুমে প্রবেশ করে। সেখানে অনেক উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তারা আগে থেকে বসেছিল। যুবক পুলিশ অফিসারটা ভেতরে ঢুকে যে সবার হেড তাকে স্যালুট করে আর তার চেয়ারে বসে পড়ে। সেখানকার হেড অফিসার ডিজিপি বলতে শুরু করে, ডিয়ার অফিসার, একটা গুরুত্বপূর্ণ পরামর্শ করার জন্য আপনাদেরকে আজকের এই ইমার্জেন্সি মিটিংয়ে ডাকা হয়েছে। আজকে হায়দ্রাবাদে সব থেকে বড় শপিং মলে বোম ব্লাস্ট করা হয়েছে। এটা আপনাদের কারোর অজানা নয়। আর বোম ব্লাস্টটা কে করেছে সেটাও কম বেশি সবাই জানেন। এই বোম ব্লাস্টটা 2 কিলো RDX দিয়ে করানো হয়েছে। পুলিশ অফিসারদের মধ্যে থেকে একজন বলে উঠল, আসলে স্যার, এমনটা যে হবে তারা বুঝতে পারেনি, না বুঝে হয়ে গেছে। এটা একটা অ্যাক্সিডেন্ট বলা যায়। ভাবনার বিষয় হলো এটা যে সেই শপিং মল থেকে কিছুটা দূরে একটা বিল্ডিংয়ে আছে। সেখান থেকে 3 কিলো RDX পাওয়া গেছে। তার মানে এটা দাঁড়ায় যে তারা হায়দ্রাবাদের সব বড় বড় শহরগুলোতে বোম ব্লাস্ট করতে চায়, যেখানে মানুষের সংখ্যা বেশি। আর তাদের কল রেকর্ড চেক করার পর এটা জানা যায় যে বিল্লা গ্যাংয়ের 2 জন বিশ্বস্ত লোক গুরু আর শাকিল দুবাই থেকে এই গ্যাংকে পরিচালনা করছে। আর এই হায়দ্রাবাদে যে বিল্লা গ্যাং পরিচালনা করছিল সে হলো লালা ভাউ। এই গ্যাংয়ের লিডার বিল্লা ভাউয়ের ছোট ভাই হলো লালা। আর আমাদের পুলিশ ইনফরমেশনের মতে লালা ভাউ বোম ব্লাস্ট করতে গিয়ে সেও সেখানেই মারা যায়, কিন্তু সেখানে তার ডেড বডি পাওয়া যায়নি। স্যার, তাদের যে কোনো একজনকে ধরে নিয়ে এনে জিজ্ঞাসাবাদ করলে কেমন হয়? এটা সম্ভব না, কেননা তাদের কাছে পৌঁছানোর কোনো রাস্তা নেই। আমাদের কাছে অন্য কিছু ভাবতে হবে। অন্যদিকে একটা হাসপাতালে করিডোর দিয়ে একজন ডাক্তার একটা লোককে বেডে শুয়ে নিয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে এটা একটা ডেথ বডি। করিডোরে শেষ প্রান্তে যেতে একটা লোক এগিয়ে আসে। বেড ঠেলে নিয়ে আসা ডাক্তার লোকটাকে দেখতে পেয়ে বেডটা সেখানে দাঁড় করে। লোকটাও বেডের কাছে এসে দাঁড়িয়ে যায়। ডাক্তার লোকটাকে উদ্দেশ্য করে বলে, কাজটা কিন্তু অনেক রিস্ক ছিল।
আরে ভাই, জীবনে একটু রিস্ক না নিলে জীবন চলবে কি করে? কাজটা করতে যদি না করতে তাহলে সোজা 3.5 হাত মাটির নিচে চলে যেতে। এটা বলে লোকটা বেডে শুয়ে থাকা লোকটার মুখের কাপড়টা উঠিয়ে দিল, আর বেডে শুয়ে থাকা লোকটা উঠে বসলো। কি লালা ভাই, এই ডাক্তার কোনো কষ্ট দেয়নি তো? দূর বোকা, এই কষ্ট দেবে আমাকে? এর সাহস আছে নাকি? তুই এটা ভাবলি কি করে? হ্যাঁ, এটা আর কেউ নয়, বিল্লা ভাও, এর ছোট ভাই লালা ভাও, যে কিনা সেই বোম ব্লাস্টে মারা গিয়েছিল বলে নিউজ হচ্ছিল, কিন্তু সে সেখানে মারা যায়নি। সেখান থেকে সে পালিয়ে গিয়েছিল আর শরীরে আঘাত পাওয়ার জন্য একটা হাসপাতালে ভর্তি হয়, আর সেখানকার ডাক্তারকে টাকা খাইয়ে সেখানে লুকিয়ে থাকে। লালা বেড থেকে উঠে একটা শার্ট গায়ে দিয়ে হাঁটতে থাকে। চলুন 10 বছর আগের সেই ছোট্ট বাচ্চাদের কাছ থেকে একটু ঘুরে আসি। 10 বছর আগে সেই ছোট্ট বাচ্চাগুলো এখন আর বাচ্চা নেই, তার এখন অনেকটাই বড় হয়ে গেছে। কত বাচ্চা বাচ্চা বলে ডাকবো? এবার তো তাদের একটা করে নাম দেওয়া যাক। সিয়াম, অর্ক, রকি, রূপা, আর একজন আছে, গল্পের সাথে থাকুন, তার নামটাও জানতে পারবেন। তারা সবাই সেই মধ্যবয়স্ক লোকটাকে চাচা বলে ডাকে, আর লোকটাও তাদেরকে নিজের সন্তানের মতো আদর করে আর সব বিপদে আপদে তাদের পাশে থাকে। তারা সবাই বর্তমানে সেই মধ্যবয়স্ক লোকটার গ্যারেজে কাজ করে। আসলে এই লোকটারও কেউ নেই পৃথিবীতে। লোকটার স্ত্রী, সন্তান নিয়ে সুন্দর একটা পরিবার ছিল। তারা সবাই সেই বোম ব্লাস্টে মারা যায়। এরপর থেকে যেখানে গরিবদের উপর অনেক অত্যাচার হয় সেখানে গিয়ে প্রতিবাদ করে। তো প্রতিদিনে নেই তারা সেই গ্যারেজে কাজ করছিল। হঠাৎ মধ্যবয়স্ক লোকটা বলে উঠল, সিয়াম। জি চাচা। একজনের নাম ধরে ডাকতে সবাই একসাথে চলে আসে আর চাচা বলতে লাগে, খবর পাওয়া গেছে শাকিল আর গুরু হায়দ্রাবাদে চলে আসছে। এখন কথা হলো আমাদের লোককে বাঁচাতে হলে তাদেরকে মেরে ফেলতে হবে। চাচা, এখন কোথায় পাওয়া যাবে তাদের? সেটা সে খুঁজে নেবে, তোমাদের কিছু করতে হবে না। এখন কথা হলো তোমরা সবাই সাবধানে থাকবে, কেননা কোথায় কোন দিক থেকে হামলা হবে বলা যায় না। ঠিক আছে চাচা, কিন্তু চাচা ভাইয়া এখন কোথায় আছে? ভাইয়া এখন কোথায় থাকে দেখা যায় না। মাসে 1-2 বার আসে, দেখা করে আবার চলে যায়। সে কোথায় থাকে সেটা না হয় অজানাই থাক, সময় হলে সব জানতে পারবে তোমরা। যাও, যে যার কাজে লেগে পড়ো। সবাই যে যার কাজে লেগে যায়। রাত 10টা। শ্যাম, অর্ক, রকি তিনজনের ফোনে একই সময় একটা নম্বর থেকে কল আসে। নম্বরটা দেখে তারা মুচকি হাসে। ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে একটা আগন্তুক বলতে থাকে, রেডি হয়ে নে তোরা, আর হ্যাঁ, ওটা সাথে নিতে ভুলবি না কিন্তু। আমি লোকেশন পাঠিয়ে দিয়েছি, চলে আয় সেখানে। জি ভাই। আগন্তুকটা ফোন কেটে দেয় আর সেও রেডি হতে থাকে। অন্যদিকে শাকিল আর গুরু মুম্বাই থেকে হায়দ্রাবাদে এসে একটা হোটেলে উঠেছে। বিল্লা আর লালা এখন কোথায় আছে তারা জানে না। শাকিল আর গুরু মধ্যরাতে বার হয়ে ঘোরাঘুরি করার জন্য। তারা হায়দ্রাবাদে আসার পর থেকেই কেউ একজন যে তাদের দুজনকে ফলো করছে সেটা তারা জানে না। দুজন দুইটা বাইক নিয়ে চলে যায়। বাইক এসে থামে একটা ব্রিজের উপরে। এলাকাটা অনেকটাই নির্জন জায়গা। দিনের বেলাও তেমন একটা মানুষ বা গাড়ি ঘোড়া দেখা যায় না সেখানে। তারা সেখানে বাইক রাখে। বাইকের ডিকি থেকে 2টা মদের বোতল আর একটা চিপসের প্যাকেট বাইর করে আর ব্রিজের মাঝ বরাবর বসে পড়ে। দুজনেই বোতলের মুখ খুলে মুখে লাগায় আর একবারেই বোতলের অর্ধেক মদ গিলে ফেলে। এরপর চিপস খেয়ে আবার মদের বোতল মুখে লাগাতে যাবে, তখনই ফুল স্পিডে একটা R15 বাইক এসে তাদের কাছে থামে। দুজনে মাথা তুলে তাকায় বাইকওয়ালার দিকে। বাইকওয়ালার পায়ে ব্ল্যাক কালারের প্যান্টের জুতো, পরনে ডার্ক ব্লু জিন্স পরা, গায়ে একটা ব্ল্যাক কালারের অরিজিনাল লেদারের জ্যাকেট আর মাথায় হেলমেট পরা। তারা চাঁদনি রাতে স্পষ্ট দেখতে পাচ্ছে বাইকওয়ালাকে, তবে হেলমেট পরে থাকায় মুখটা দেখা যাচ্ছে না। শাকিল আর গুরু বসা থেকে উঠে দেয়। একটা করে মদের বোতল শেষ করার জন্য এখন কিছুটা নেশা হতে শুরু করেছে, কেননা একটু বাতাস বইছে। বাতাস থাকার জন্য তাদের নেশাটা বাড়তে থাকে। বাইকওয়ালা লোকটা বাইক থেকে নামে, হেলমেটটা খুলে বাইকের উপর রেখে দেয়। বাইকওয়ালা হেলমেটটা খুলতেই দেখা যায় কানে একটা দামি ব্র্যান্ডের ব্লুটুথ হেডফোন। গুরু নেশা ভরা কণ্ঠে বলে, এই বেটা, কে রে তুই? আর এখানে কেন আসছিস? যা ভাগ এখান থেকে, তুই জানিস আমরা কে? সম্পর্কে তো আমি তোদের বাপ হই, আর রইল আমি এখানে কেন? তোদের দুইটাকে চাঁদের দেশে পাঠানোর জন্যই আমার এখানে আসা। এই কুত্তার বাচ্চা, তুই জানিস আমরা কার লোক? আমাদের বস যদি একবার জানতে পারে তুই আমাদেরকে মেরেছিস, তাহলে তোকে মেরে পুঁতে দেব। কিরে, মৃত্যুর কথা শুনে পাগল হয়ে গেল নাকি? এভাবে হাসিছিস কে? তোদের ভাগ্য ভালো,
আমি এখনো পাগল হইনি। আমি যদি একবার পাগল হয়ে যাই তাহলে তোরা নিজের নামটাই ভুলে যাবি। যাই হোক, সেসব বাদ দে, আসল কথায় আসি। নেক্সট বম্ব ব্লাস্ট কোন কোন জায়গায় হবে, আর 200 জন মেয়েকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে, আর সব থেকে বড় কথা, বিল্লা আর লালা কোথায়? আমি জানি সেদিন বম্ব ব্লাস্টে লালা মারা যায়নি, সে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। কে রে তুই? তোকে কেন বলতে যাব? আর তুই এসব কিভাবে জানিস? আমি এসব কিভাবে জানি সেটা না হয় অজানাই থাক। আর রইল বলার কথা, তোরা এসব বললেও মরবি আর না বললেও মরবি। বললে হয়তো কষ্টটা একটু কম দিয়ে মারবো, আর না বললে গুরু আর শাকিল যে কোমর থেকে পিস্তল বাইর করতে যাবে, কোথা থেকে 2টা গুলি এসে তাদের দুজনের হাতে লাগে, আর সাথে সাথে তারা চিৎকার করে হাত চেপে ধরে মাটিতে বসে পড়ে। হাতের ক্ষতটা দেখে মনে হচ্ছে স্নাইপার দিয়ে গুলি চালানো হয়েছে। বাইকওয়ালা আগন্তুকের হাতে তো পিস্তল নেই, তাহলে কে গুলি চালালো? এটা গুরু আর শাকিলের অজানা। আগন্তুকের ঠোঁটে মুচকি হাসি লেগে আছে। আগন্তুকটা আবার বলতে লাগলো, তাড়াতাড়ি আমার প্রশ্নের উত্তর দে, না হলে আরো ভয়ানক কিছু হবে তোদের সাথে। আমি চাই না তোদের কষ্ট দিয়ে মারতে। আমরা কালকেই হায়দ্রাবাদে এসেছি ভাই, আমরা কিছু জানি না। প্লিজ আমাদের দুজনকে মারবেন না। আমরা লাগলে সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো, তবুও আমাদেরকে মারবেন না। আচ্ছা, তোরা এখন কিছু বলবি না? তাহলে আর তোদের বেঁচে রেখে লাভ নেই। আগন্তুকের কানে ব্লুটুথ থাকায় এখানে কি কথা হচ্ছে না হচ্ছে সব কিছু ব্লুটুথের ওপারে থাকা ব্যক্তি দুজন শুনছে, যা স্নাইপার হাতে নিয়ে বসে আছে। আগন্তুকটা একটু সরিতে এলো, আবারও স্নাইপারের গরম 2টা বুলেট মাথার পেছন দিয়ে ঢুকে সামনের দিকে ভেদ করে চলে গেল। 2 ফোঁটা রক্ত ছিটকে এসে আগন্তুকের মুখে থাকা মাস্কের উপরে পড়ল, আর শাকিল এবং গুরুর মৃতদেহ মাটিতে লুটিয়ে পড়ল। আগন্তুক হাতের বুড়ো আঙ্গুল দিয়ে রক্ত মুছে ফেলে ভয়ানকভাবে হাসতে লাগলো। কোমের গুজে রাখা 9mm পিস্তলটা বাইর করে শাকিল আর গুরুর লাশের দিকে পিস্তল তাক করে। পিস্তলে থাকা সব কয়টা গুলিতে ঝাঁঝরা করে দেয় লাশ দুটোকে। আগন্তুককে দেখে মনে হচ্ছে এ কোনো এক হিংস্র প্রাণী। হিংস্র প্রাণীগুলো যেমন অনেকদিন পর সামনে শিকার পেলে ঝাঁপিয়ে পড়ে আর খুবলে খুবলে খায়, ঠিক তেমনটাই মনে হচ্ছে আগন্তুককে দেখে। আগন্তুকটা বলে ওঠে, চলে আয় এখানে। সে ব্রিজ থেকে কিছুটা দূরে একটা ফ্লাইওভার ব্রিজ রয়েছে, সেখান থেকে এই ব্রিজটা স্পষ্ট দেখা যায়। ব্রিজের উপর রাখা তার গাড়ি থেকে 3টা লোক বাইর হয়, দুজনের হাতে স্নাইপার। তার আগন্তুকটার কাছে আসে। জি ভাই বলুন। আমি এখন আসি, তোরা এদের ব্যবস্থা করে চলে যাস। জি ভাই। আগন্তুকটা বাইকের উপরে রাখা হেলমেটটা পরে নেয়, বাইকের উপরে উঠে বসে ফুল স্পিডে বাইক চালিয়ে চলে যায় অজানা গন্তব্যের দিকে। শ্যাম অর্ক রকি আগন্তুকের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে আর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে। এই দীর্ঘ নিঃশ্বাসের মানেটা অজানা। এরপর তারা তাদের কাজে লেগে পড়ে। ছুরি দিয়ে লাশ দুটোর কপালে মাঝ বরাবর বড় করে লিখে দেয় শ্যাডো। এরপর লাশ দুটোকে হায়দ্রাবাদের মেন টাউনে গিয়ে ফেলে রেখে সেখান থেকে চলে যায়। পরের দিন মালয়েশিয়া, এটি এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। মালয়েশিয়ার আন্দামান সাগরের বুকে ভেসে বেড়াচ্ছে একটি জাহাজ। এটাকে জাহাজ বলেও ভুল হবে, এটা একটা শহরের থেকে কম নয়। এখানে সব ধরনের ব্যবস্থা রয়েছে। যাই হোক, চলুন গল্পে যাওয়া যাক। সেই জাহাজের চারিদিকে কয়েক হাজার ট্রেনিং প্রাপ্ত মাফিয়ার লোক হাতে রাইফেল AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে। জাহাজের চারিদিকে, জাহাজের সামনের দিকে রয়েছে সুইমিং পুল। সুইমিং পুলে এক সাইডে বিল্লা বসে আছে বললে ভুল হবে, অনেকটা শোয়ার মতো করে আছে। আর বিল্লার 2 পাশে 2টা মেয়ে 2টা হলো মালয়েশিয়ান মেয়ে। 2টার শরীরে পোশাক নেই বললেই চলে। মেয়ে 2টা বিল্লার শরীর ম্যাসাজ করছিল, আর বিল্লা এক হাতে মদের গ্লাস আর অন্য হাতে দামি ব্র্যান্ডের সিগারেট। একটু পর লালা সেখানে আসে। আপনাদের বলে রাখি, লালা সেদিন হাসপাতাল থেকে বেরিয়ে সোজা মালয়েশিয়াতে চলে আসছিল বিল্লার কাছে। লালা বিল্লার কাছে এসে একটা কথা বলে বিল্লা রেগে বসা থেকে উঠে দেয় আর তড়িঘড়ি করে রুমে চলে আসে। লালাও পেছন পেছন আসে। বিল্লা এসে টিভি অন করে। টিভিতে নিউজ চলছে। ব্রেকিং নিউজ, আজকে রাতে কে বা কারা যেন 2টা লোককে মেরে শহরের মাঝ বরাবর হাইওয়ের মধ্যে ফেলে রেখে গেছে। পুলিশের ডাটাবেস থেকে জানা গেছে যে লোক 2টার নাম হলো শাকিল আর গুরু। শাকিল আর গুরু হলো আন্ডারওয়ার্ল্ডের ডন বিল্লা ভাউয়ের ডান হাত এবং বাম হাত। এটাও জানা গেছে যে তারা কালকে রাতে মুম্বাই থেকে হায়দ্রাবাদে আসছিল। এদিকে শহর এবং গ্রাম থেকে পরপর কয়েক শত মেয়ে কিডন্যাপের খবর আসছে। তাহলে সবগুলোর সাথে কি এই 2জন লোক জড়িত আছে?
জনগণের একটাই প্রশ্ন, আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? আর সব থেকে বড় কথা হলো লাশ দুটোর কপালে বড় বড় করে লেখা আছে শ্যাডো। এখন কথা হলো, কে এই শ্যাডো, কি তার অস্তিত্ব, আর কেনই বা এই লোক দুটোকে এত নির্মমভাবে হত্যা করলো? এসব কিছুর উত্তর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেল টাইম 8-এ। এই নিউজটা দেখার পর বিল্লা টিভির রিমোটটা ফ্লোরে ছুঁড়ে মারে, আর অন্যদিকে কয়েকটা লোক এই নিউজ দেখে মুচকি একটা হাসিতে নিজের কাজে লেগে পড়ে। আর এইদিকে বিল্লা রাগী গলায় বলতে থাকে, কে এই শ্যাডো, যারা এত বড় সাহস আমার লোককে মারে, আমার এতদিনের তিলে তিলে গোড়া সাম্রাজ্যকে ধ্বংস করতে চায়? জানি না ভাইয়া। আচ্ছা, এ কি আমাদের পুরনো কোনো শত্রু? না ছোটু, আমি আমার কোনো শত্রুকে বাঁচিয়ে রাখিনি। যেই আমার পথে কাটা হয়ে দাঁড়িয়েছে, আমি সবাইকে আমার রাস্তা থেকে সরিয়ে ফেলেছি। এটা কোনো নতুন গ্যাং হতে পারে যে কিনা আমাদের উপরে উঠতে চায়, তাই হয়তো এসব করতেছে। তুই এক কাজ কর, হায়দ্রাবাদে থাকা আমার লোককে এই বিষয়টা নিয়ে খোঁজ করতে বল। ভাইয়া, আমি সেখানে যাই? না, তোর এখন সেখানে যাওয়ার দরকার নেই। এ যেই হোক না কেন সবসময় আমাদের দিকে নজর রাখতেছে, সেখানে গেলেই তোর জীবনের ঝুঁকি হতে পারে। আমি জেনে বুঝে তোকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চাই না। লাল আর কিছু বলল না। সেখান থেকে কিছুটা দূরে গিয়ে ফোন বাইর করে কাকে যেন কল দিল আর কথা বলতে লাগলো। অন্যদিকে একজন পুলিশ অফিসার আর কয়েকজন পুলিশ কনস্টেবল মিলে ঘটনাস্থলে তদন্ত করছিল। হঠাৎ সেখানে একটা প্রাইভেট কার এসে দাঁড়ায়, আর কার থেকে নেমে আসে সুদর্শন এক যুবক ছেলে। ছেলেটা কার থেকে নামতেই পুলিশ অফিসার দাঁড়িয়ে স্যালুট করে, আর সাংবাদিকরা এসে ঘিরে ধরে ছেলেটাকে আর নানান ধরনের প্রশ্ন করতে থাকে। ছেলেটা সেসবের উত্তর দিতে থাকে, হ্যাঁ আপনার ঠিকই ধরেছেন, এ একজন পুলিশ অফিসার। তবে এ হলো কোনো সাধারণ পুলিশ অফিসার না, এ হলো খারাপ কাজ করা লোকেদের জমদূত। 5 বছরের পুলিশ ক্যারিয়ারে 500-র বেশি এনকাউন্টার রেকর্ড আর 200-র বেশি ট্রান্সফার রেকর্ড আছে। সে যত বড়লোক হোক না কেন কাউকেই ভয় করে না, আর গুন্ডা মাস্তানরা এর নাম শুনলেই থরথর করে কাঁপে। চলুন ছেলেটার নাম জেনে নিই। এ হলো ডিএসপি ডিউটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অফিসার রাহুল। রাহুল সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে দিতে রাহুলের চোখ কিছুটা দূরে একটা ছেলের দিকে আটকে যায়। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে পাগলের বেশে থাকা খ্যাত হ্যাংলা টাইপের একটা ছেলের দিকে চোখ যায়। ছেলেটার মাথার চুলগুলো উস্কো খুস্কো, গায়ে ঢিলা ঢালা একটা শার্ট আর পরনে একটা ঢিলা প্যান্ট। দেখে মনে হচ্ছে অনেক দিন থেকে ছেলেটা গোসল করে না। গায়ে শার্ট আর পরনের প্যান্টটা অনেক নোংরা। ছেলেটার মুখে এক চিলতে মুচকি হাসি লেগে আছে। রাহুল তাকিয়ে আছে ছেলেটার চোখের দিকে। রাহুলের একবার মনে হচ্ছে এই ছেলেটার চোখে লুকিয়ে আছে অজস্র রহস্যের গন্ধ। এবার আপনারা বলতে পারেন যে রাস্তায় পাগল থাকতেই পারে, তার এভাবে বর্ণনা দেওয়ার কি আছে? তবে আপনাদের বলে দেই, এই পাগলের মাঝে লুকিয়ে আছে আসল টুইস্ট। তো চলুন গল্পে ফেরা যাক। রাহুল সাংবাদিকদের সাইডে সরিয়ে ছেলেটার দিকে যেতে লাগে। সাংবাদিকরা পিছু পিছু আসতে নিলে ওখানে থাকা কনস্টেবলরা বাধা দেয়। রাহুল ছেলেটার কাছে এসে ধমকে সুরে বলতে লাগে, নাম কি তোমার, আর এখানে কি করো? ধমকে সুরে বলে ছেলেটা একটু ভয় পেয়ে যায় আর আমতা আমতা করে বলে, জি স্যার, আমার নাম ফায়েজ। কি চাই এখানে, আর এইভাবে মুচকে হাসছো কেন? কিছু না স্যার, আসলে ওনাদের কর্মকাণ্ড দেখে হাসি পাচ্ছে। দেখলেন না আপনি আসতেই ওনারা কিভাবে আপনাকে ঘিরে ধরলো? তো এইখানে হাসার কি আছে? আর ওনারা কে তুমি জানো? না স্যার। তাহলে এইভাবে হাসছো কেন? আবারও ধমক শুনে ফায়েজ অনেকটা ভয় পায়, আর রাহুল এটা বুঝতে পারে। এরপর নরম কণ্ঠে বলে, তোমার বাড়ি কোথায়, আর তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়ি ফুটপাতে স্যার। মা বাবা আর একটা ছোট্ট বোন ছিল, সবাই বম ব্লাস্টে মারা যায়। এরপর থেকে আমি এভাবে ফুটপাতের এপাশ ওপাশ ঘুরে বেড়াই, রাতে ফুটপাতে থাকি। তো এইভাবে চলাফেরা করো কেন? মাথার চুলগুলা কাটতে পারো না? আর এত নোংরা ভাবে থাকো কেন? চুল কাটবো, টাকা নেই স্যার, আর আলাদা কোনো শার্ট প্যান্ট নেই, তাই এটাই সব সময় পরে থাকি। কাজ করতে পারো না? আমাকে কেউ কাজে নিতে চায় না স্যার। যেখানে কাজ চাইতে চাই সবাই মেরে তাড়িয়ে দেয়। কেউ কেউ আবার কাজ করিয়ে নেয় কিন্তু টাকা দেয় না। আচ্ছা, কি কি কাজ পারো তুমি? আপনি যেটা দিবেন সেটাই করতে পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে আমার বাড়ি যাই। আজ থেকে তুই আমার বাড়িতেই থাকবি, আর টুকটাক বাড়ির কাজ করবি। আপনার পরিবার যদি কিছু বলে? সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, তোকে যেতে বলছি, চল আমার সাথে। আর তাছাড়া আমার বাড়িতে তেমন কেউ নেই, আমি, আমার বউ আর আমার একটা ছোট বোন আর আমার শাশুড়ি আছে। কিন্তু? আর কোনো কিন্তু না,
চল আমার সাথে। আগে তোকে একটা সেলুনে নিয়ে গিয়ে চুল কাটাতে হবে, না হলে এরকম চুল আমার বউ দেখলে ঝাড়ু পেটা করবে। তো এখানে একটু দাঁড়া, আমি আসছি। এরপর রাহুল আর সেখানে থাকা পুলিশ অফিসারের কাছে গিয়ে কিছু কথা বলে গাড়ির দিকে চলে যেতে গেলে আবার সাংবাদিকরা পিছু নিতে নিলে রাহুল পরের কথা বলবে বলে গাড়ি নিয়ে চলে আসে ফায়েজের কাছে। এরপর ফায়েজকে নিয়ে প্রথমে চলে যায় একটা কাপড়ের দোকানে, তাকে ভালো ভালো কিছু শার্ট প্যান্ট কিনে দেয়। এরপর তাকে একটা শার্ট প্যান্ট দিয়ে টয়লেট রুম থেকে পরে আসতে বলে। সেও কোনো কথা না বলে টয়লেট রুমে গিয়ে কাপড় পরে বাইরে আসে। এরপর রাহুল দিল দিয়ে তাকে নিয়ে চলে যায় একটা সেলুনে ঢুকে চুল দাড়ি কাটানোর পর রাহুল অবাক হয়ে ফায়েজের দিকে তাকিয়ে থাকে। রাহুল ভাবতেই পারেনি এই পাগলের আড়ালে এত সুদর্শন একটা চেহারা লুকিয়ে আছে। রাহুল হা হয়ে তাকিয়ে আছে ফায়েজের দিকে। তবে ফায়েজকে এখন রাহুলের কিছুটা পরিচিত মনে হচ্ছে, তবে কোথায় দেখেছে এটা একদমই মনে করতে পারছে না। স্যার, কি দেখছেন এভাবে? হঠাৎ কারোর কণ্ঠস্বর শুনে রাহুলের ধ্যান ভাঙে আর বলে, তুমি সত্যি করে বলো তো, কে তুমি? তোমাকে কেমন চেনা চেনা লাগছে? ফায়েজ কিছুটা ভয় পেয়ে যায়, তারপরও রাহুলকে বুঝতে দেয় না, নিজেকে সংযত করে বলে, স্যার, হয়তোবা কোনো এক ফুটপাতে দেখেছিলেন। কেননা আমি তো শহরের ফুটপাতের এপাশ ওপাশ ঘুরে বেড়াই, যেখানেই রাত হয় সেখানেই ঘুমিয়ে পড়ি। রাহুল কেন জানি কথাটা মানতে পারছে না। হঠাৎ রাহুলের ফোনটা বেজে ওঠে। ফোন বাইর করে দেখে মাই ওয়াইফ লিখে সেভ করা নম্বর থেকে কল আসছে। সে কলটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে তার বউ রুবিনা বলে, কখন আসবে বাসায়? আজকে না আমাদের শপিং এ যাবার কথা ছিল, সেটা কি ভুলে গেছো নাকি? এই তো বউ, কিছুক্ষণের মধ্যেই আসছে, তুমি রেডি হয়ে থাকো। এরপর রাহুল ফায়েজকে নিয়ে গাড়িতে উঠে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ জার্নি করার পর বাড়িতে পৌঁছে যায়। গাড়ি পার্ক করে দুজনে গাড়ি থেকে নামে। ফায়েজ তো হা হয়ে গেছে বাড়ি দেখে, মনে হচ্ছে এত বড় বাড়ি আগে কখনো দেখেনি। রাহুলকে কলিং বেল বাজায় আর রুবিনা সে দরজা খুলে দেয়। দরজা খুলে রাহুলের সাথে একটা নতুন ছেলেকে দেখে জিজ্ঞাসা করে, কে এই ছেলেটা? রাহুল পরে বলবে বলে ফায়েজকে নিয়ে উপরের তলে একটা রুমের ভিতর ঢুকে ফায়েজকে একটা রুম দেখিয়ে দেয়। আজ থেকে তুমি এখানেই থাকবে, আর আমাকে তোমার স্যার বলার দরকার নেই, ভাইয়া বলে রাখবে। আর নিজের বাড়ি ভেবে থাকবে এখানে। আর তোমার কাজ হলো প্রতিদিন আমার বোনকে কলেজে নিয়ে যাওয়া আর আসা। বুঝতেই পারছো, আমি এই শহরের ডিএসপি, তাই আমার শত্রুর অভাব নেই। সেই জন্য আমি চাই সবসময় তুমি আমার বোনকে প্রোটেক্ট করবে। আজ আমি তোমাকে বিকেলে গাড়ি চালানো শিখিয়ে দিব, এরপর তোমাকে ফাইটিং সহ পিস্টল চালানো শিখিয়ে দিব। কেননা আমার বোনকে প্রোটেক্ট করতে হলে এইগুলো শেখা দরকার আছে তোমার। ফায়েজ একটু মুচকি হাসে, কিছু বলে না। এরপর রুমের যাবতীয় যা যা দেখানো লাগে সব কিছু দেখিয়ে দেয় আর তাকে ফ্রেশ হতে বলে রাহুল নিচে চলে আসে। ফায়েজ ঘুরে ঘুরে রুমটা দেখতে থাকে। রুমটা বেশ ভালো লেগেছে। ভালো লাগার একটাই কারণ, রুমের ভিতর একটা বেলকনি আছে যেখান থেকে পুরো শহরটা দেখা যায়। ফায়েজ কিছু একটা ভেবে মুচকি হেসে ফ্রেশ হতে চলে যায়। রাহুল নিচে আসতেই রুবিনা আবার জিজ্ঞেস করে, কে এই ছেলেটা? হুট করে একটা ছেলেকে এনে বাসায় থাকতে দিচ্ছ? তুমি জানো না বাসায় আমাদের একটা বিয়ের বয়সী বোন আছে? এরপর রাহুল সবকিছু বলে দেয় রুবিনাকে। সবটা শুনে রুবিনার একটু মায়া হয়, তাই রুবিনা আর কিছু বলে না। রাহুল জিজ্ঞেস করে, বোন কোথায় গেছে আর মা কোথায়? ফারিয়া কলেজে গেছে আর মায়ের শরীরটা ভালো নেই, তাই শুয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নেই, আর ফারিয়া আসুক একসাথে খেতে বসবো। ঠিক আছে। রাহুল ফ্রেশ হতে গেল, রুবিনা রান্নাঘরে গেল। এইদিকে কিছুক্ষণ পর ফায়েজ ফ্রেশ হয়ে বাইরে এসে ঘরের ভেতরটা চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগে। হঠাৎ কলিং বেল বেজে উঠলে ফায়েজের কানে গেল সেদিকে না, সে ভ্রুক্ষেপ করে তার মতো ঘুরে ঘুরে দেখছে। কলিং বেল বেজে যাচ্ছে, কেউ দরজা খুলছে না। পরে ফায়েজ থাকতে না পেয়ে নিচে নেমে আসলো আর দরজা খুলে দিল। দরজার ওপাশে ফারিয়া। দরজা খোলার শব্দ পেয়ে সে সামনে না থেকেই মাথা নিচু করে যেই ঘরে ঢুকতে যাবে অমনি ফায়েজের সাথে ধাক্কা খায় আর পায়ে হাই হিল পরে থাকায় ফারিয়া সেখানে পড়ে যায়। ফারিয়া একটু ব্যথা পায়, মাথা তুলে দেখে তার সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। তার মনে হয় না সে আগে কখনো দেখেছে এই ছেলেটাকে। ফারিয়া চিৎকার করে ভাবি ভাবি বলে ডাকতে থাকে। ফায়েজ মাথা নিচু করে আছে। রুবিনা রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখে ফারিয়া মেঝেতে পড়ে আছে। রুবিনা জিজ্ঞেস করে, এ কি ফারিয়া, তুই এভাবে বসে আছিস কেন? কোন দিক থেকে তোমার মনে হয় আমি বসে আছি? ও মা, আমার কোমরটা মনে হয় ভেঙেই গেল। এবার আমার ভবিষ্যৎ পরের কি হবে সে যদি জানতে পারে আমার কোমর ভেঙে গেছে, তাহলে তো সে খুব কষ্ট পাবে। ফায়েজ হা হয়ে গেছে আর মনে মনে ভাবতেছে,
কি মেরে বাবা, এখনো বিয়েই হলো না আর ভবিষ্যৎ বরের কথা চিন্তা করতেছে? না জানি সামনে আরো কি কি দেখতে হয়। ফারিয়া আবার বলতে লাগলো, এই ছেলেটা কে ভাবি? খাটাস একটা, আমার কোমরটা একদম ভেঙে দিল। ফায়েজ, তুমি তোমার রুমে যাও। ফাইজ কিছু না বলে রুমে চলে গেল। রুবিনা ফারিয়াকে ধরে উঠালো। এরপর ফাইজের বিষয়ে সবকিছু বলতে লাগলো। সবটা শুনে ফারিয়া আর কিছু বলল না। পায়ে একটু ব্যথা পাওয়ার ফলে আস্তে আস্তে সে তার রুমে চলে গেল। এরপর সবে ফ্রেশ হয়ে নিচে আসলো খাবার খাওয়ার জন্য। রুবিনার মা একটু অসুস্থ থাকে, নিচে আসেনি খাবারের জন্য, তাই রুবিনা তার মায়ের রুমে গিয়ে খাবার দিয়ে আসলো। এরপর খাওয়া দাওয়া শেষ হলে সবাই যার যার রুমে চলে গেল। বিকালের দিকে রাহুল ফায়েজের রুমে আসে আর ফায়েজকে ডাকতে থাকে। ফায়েজ সে সময় বেলকনিতে দাঁড়িয়ে ব্যস্ত শহরটার দিকে তাকিয়ে তাকিয়ে কিছু একটা ভাবছিল আর একা একা হাসছিল। তবে এই হাসির কোনো শব্দ নেই, তবে হাসিটা মানে হলো অনেক বিশাল। অনেক কিছু লুকিয়ে আছে এই হাসির মাঝে, যেটা সবার বোঝার ক্ষমতা থাকে না। শুধু বুদ্ধিমানেরাই এই হাসিটার মানে ধরতে পারে। রুমের দরজা খোলা থাকায় রাহুল রুমের ভেতরে আসে। ভেতরে ঢুকে দেখে ফাইজ বেলকনিতে দাঁড়িয়ে আছে। রাহুল কিছুটা অবাক হয় আর তার কেমন যেন সন্দেহ হতে লাগে ফাইজের উপর। কেননা একটা ফুটপাতে থাকা ছেলে দাঁড়িয়ে থাকার স্টাইলটা এরকম হতে পারে না, তাও আবার কাছের একটা বেলকনিতে কোনো ভয় ছাড়া দাঁড়িয়ে আছে। রাহুল এত কিছু না ভেবে ফাইজকে ডাকে। ফাইজ বুঝতে পেরেছিল যে কেউ একজন রুমে প্রবেশ করেছে, তবে সে না জানার ভান করে দাঁড়িয়েছিল। রাহুলের ডাকে ফাইজ পিছন ফিরে তাকায় আর বলে, জি স্যার। আবার স্যার? তোমাকে না বললাম ভাইয়া বলে রাখতে? সরি ভাইয়া, মনে ছিল না। ঠিক আছে, নেক্সট টাইম যেন মনে থাকে। আর তুমি ওভাবে ব্যালকনিতে দাঁড়িয়ে কি ভাবছিলে? কিছু না ভাইয়া, মা বাবার আর বোনের কথা মনে পড়ছিল। বোনটা আমার সাথে কত দুষ্টুমি করত, মারামারি করত, আমরা একসাথে কত মজা করতাম। আজকে যদি আমার বোনটা থাকতো। আচ্ছা ভাইয়া, আমাদের দেশে এত বম ব্লাস্ট কেন হয়? আরও তো অনেক দেশ আছে, সেখানে তো এমন হয় না। কে করে ভাইয়া আমাদের দেশে বম ব্লাস্ট, আরও বিভিন্ন ধরনের খারাপ কাজ? বিল্লা ভাউ, যে কিনা আন্ডারওয়ার্ল্ডে টপ মাফিয়া। এই দেশের সব খারাপ কাজের ওপর তার হাত আছে। বম ব্লাস্ট থেকে শুরু করে যত ধরনের খারাপ কাজ আছে সব করে বেড়ায় সে। আর তার পাশে সবসময় ছিল তার ভাই এবং তার কিছু চেলাপেলা। আর পুলিশ রেকর্ড অনুযায়ী তার ভাই লালা একটা বম ব্লাস্ট করতে গিয়ে মারা গেছে, কিন্তু তার লাশ পাওয়া যায়নি। আমার কেন জানি মনে হয় লালা এখনো মরেনি। আর বিল্লা আজ থেকে 4 মাস আগে দেশ ছেড়ে পালিয়ে যায়। আর আমাদের দেশের কিছু মন্ত্রী মিনিস্টার আছে যারা সবার সামনে ভালো সাজে আর রাতের আধারে বিল্লার সাথে একসাথে বসে মদ পান করে। আর এরাই সবসময় বিল্লাকে সাপোর্ট করে। আমি এদের বিষয়ে সবকিছু জানি, কিন্তু প্রমাণের অভাবে তাদের কিছু করতে পারি না। তবে আজকে রাতে একটা মিশন আছে আমাদের। আজকে নাকি হায়দ্রাবাদের হোসেন সাগরের লেকের পারে কিছু মাদকদ্রব্য পাচার করা হবে। এতক্ষণ ফাইজ সবকিছু মন দিয়ে শুনছিল। আবার রাহুল বলতে লাগলো, আচ্ছা সেসব কিছু বাদ দাও, চলো তোমাকে গাড়ি চালানো শেখাবো আজকে। কেননা প্রতিদিন তো ফরিয়াকে কলেজে নিয়ে যেতে হবে তোমাকে। আচ্ছা ভাইয়া, চলুন। এরপর দুজন বাইর হলো, পার্কিং থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো আর ফাইজকে ড্রাইভিং সিটে বসিয়ে গাড়ি চালানো শেখাতে লাগলো। এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। দুজনে বাড়িতে চলে আসলো। আসার সময় ফাইজ একাই ড্রাইভিং করে নিয়ে আসলো। এটা দেখে রাহুল কিছুটা অবাক হয়, কেননা একদিনে কিভাবে গাড়ি এতটা চালানো শিখতে পারে, কিন্তু কিছু বলে না। দরজার সামনে এসে কলিং বেল বাজে। রুবিনা এসে দরজা খুলে দেয়। এরপর তারা ড্রয়িং রুমে বসে কিছুক্ষণ গল্প করে রাতের খাওয়া দাওয়া করে সবাই রুমে চলে যায়। রাত 1টা বাজে। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। শহরের অলিগলি থেকে ভেসে আসছে কিছু হিংস্র কুকুরের ডাক। দেখে মনে হচ্ছে 2টা কুকুরের দল ভুগছে। কুকুরের একটা বৈশিষ্ট্য হলো তারা দূরে থেকে ভুগবে, কিন্তু কেউ কাউকে কাছে এসে আক্রমণ করবে না। ঠিক কুকুরের মতো এমন কিছু মানুষ আছে যারা কুকুরের থেকে কোনো দিক থেকেই কম নয়। তারা শুধু দূরে থেকে ঘ্যাউ ঘ্যাউ করে, কিন্তু কাছে আসলে বিড়াল হয়ে যায়। এই মধ্যরাতে একটা ছেলে তার সিক্রেট ড্রেস, ব্ল্যাক লেদারের জ্যাকেট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক জুতো আর মুখে একটা ব্ল্যাক মাস্ক আর হাতে হেলমেট নিয়ে বেরিয়ে পড়ে। ছেলেটাকে দেখে পুরো ব্ল্যাক প্যান্থার লাগছে। ছেলেটা হেঁটে হেঁটে শহর থেকে কিছুটা দূরে থাকা একটা বদ্ধ গোডাউনে ঢোকে। গোডাউনের ভিতর একটা R15 নিউ মডেল বাইক রাখা। বাইকটাতে উঠে বেরিয়ে পড়ে তার গন্তব্যের দিকে। অন্যদিকে হুসেন সাগর লেক হায়দ্রাবাদ একটি শহরের কেন্দ্রস্থল থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত।
হোসেন সাগর হায়দ্রাবাদের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল। হ্রদটি শহরের দুটি অংশ সেকেন্দ্রাবাদ এবং হায়দ্রাবাদ একে অপরের সাথে সংযুক্ত করেছে। সেই লেকের পাড়ে প্রতিনিয়ত রাতের আধারে খারাপ কাজ চলে, কিন্তু এদের কিছু বলার মতো কেউ নেই। আজকেও সেই লেকের পাড়ে কয়েকজন লোক কিছু মাদকদ্রব্য জাহাজ থেকে নামাচ্ছে। হঠাৎ সেখানে ফুল স্পিডে এসে একটা বাইক থেমে যায়। বাইক থেকে একটা মুখোশধারী আগন্তুক নামে। আগন্তুকের এমন ব্ল্যাক লুক দেখে সবাই একটু ভয় পেয়ে যায়, কিন্তু সেটাও বুঝতে দেয় না। লোকেদের মধ্যে থেকে রাশিদ নামের একজন বলে ওঠে, এই ছেলে কে রে তুই? এত রাতে এখানে কেন? এই তো ভাইজান, একটু হাওয়া খেতে আসলাম। আচ্ছা, আপনারা এত রাতে এখানে কি করছেন? হাওয়া খেতে এসেছিস তো এখানে কেন? দূরে গিয়ে খা। আর দেখছিস না আমরা এখানে কাজ করছি? যা ভাগ এখান থেকে। এই বলে তারা আবারও নিজেদের কাজে লেগে পড়ে। আগন্তুকটা আবারও বলে, ভাইজান, জাহাজ থেকে এইগুলা কি নামাচ্ছেন এভাবে? আর এত রাতে কোথা থেকে আসলো এইগুলো? তা কি তোকে বলতে হবে? যেতে বলেছি, না হলে এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। না গেলে কি করবেন ভাই? রাশিদ এবার রেগে যায় আর আগন্তুক গুলি করার জন্য যে পিস্তল বাইর করতে যাবে তার আগে আগন্তুক তার পকেট থেকে পিস্তল বাইর করে হাতে নেয়। এইভাবে পিস্তল বাইর করে নাওতে রাশিদ ভয় পেয়ে যায়। সে এখন কিছুটা হলেও আন্দাজ করতে পারছে যে তাদের সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে। তখনই একটা লোক আগন্তুকটাকে পিছন থেকে একটা হকি স্টিক দিয়ে শরীরে আঘাত করে, আর সাথে সাথে হকি স্টিকটা ভেঙে যায় আর আগন্তুকটা উচ্চ স্বরে হাসতে থাকে। এবার সবাই ভয় পেয়ে যায়। রাশিদ বলে, কে তুমি? বাহ, এত তাড়াতাড়ি তুই থেকে তুমিতে আসলি। যাক, ভালো লাগলো। আমি কে সেটা না হয় অজানাই থাক। এবার বল, এইগুলো কার মাল আর কোথা থেকে আসছে? এটা বললে বস আমাদেরকে মেরে ফেলবে। না বললে আমি তোদের মারবো। এবার তোরা ডিসাইড কর কার হাতে মরতে চাস। ভাই, এই মালগুলো আমরা আনিনি, এগুলো আমাদেরকে এখানে দিয়ে গেছে ওপাশের লোক। আমাদের কাজ হলো শুধু মালগুলো রিসিভ করে এখানকার বড় বড় স্কুল কলেজে থাকা এজেন্টকে দিয়ে সাপ্লাই করা। এগুলো হলো আমাদের শহরের মন্ত্রীর ছেলে রাজীব রিসিভ করতে বলেছি, আর আমরা তাই করছি। তবে আপনি কে ভাই? আমি একজন সাধারণ মানুষ। তবে হ্যাঁ, আমি সাধারণ মানুষদের জন্য ভালো লোক, কিন্তু তোদের মতো জানোয়ারদের জন্য জমদূত। এই দেশের মানুষ এখন আমাকে এক নামেই চেনে, শ্যাডো। শ্যাডো নামটা শোনার সাথে সাথে ভয়ে সবার হাত পা থরথর করে কাঁপছে। এটা দেখে শ্যাডো উচ্চস্বরে হাসতে থাকে। শ্যাডোর এরকম হাসি থেকে সবার প্যান্ট ভিজে যাওয়ার মতো অবস্থা। আমার একটাই রুলস, হয় মারো না হলে মরো। তোদের দেখে মনে হচ্ছে আমি একটা ফু দিলে উড়ে যাবি। আর সব থেকে বড় কথা হলো, এই শ্যাডো খারাপ লোকেদের বাঁচার জন্য দ্বিতীয়বার সুযোগ দেয় না। ভালো থাকিস ওপারে গিয়ে। হালবিদা। শ্যাডো তার পকেট থেকে 9mm পিস্তলটা বাইর করে। দুই হাতে দুইটা পিস্তল নিয়ে সেখানে থাকা সব কয়টা লোকের মাথা বরাবর শুট করতে লাগলো, আর সবার নিথর দেহ এক এক করে মাটিতে পড়তে লাগলো। পকেট থেকে একটা ছোট গ্রেনেড বোম বাইর করে জাহাজের উপর ছুঁড়ে মারলো। আস্তে করে একটা শব্দ হলো, জাহাজটা ভেঙে চুরমার হয়ে গেল। গ্র্যান্ড বোমটা দেখতে ছোট হলে কি হবে, কাজটা কিন্তু বিশাল। জাহাজে থাকা সব মাদক দ্রব্য পানিতে পড়ে গেল। উপরে থাকা মাদকগুলো পানিতে ফেলে দিয়ে পকেট থেকে একটা ছুরি বাইর করে লিডার লোকটার কপালে বড় বড় করে শ্যাডো লিখে দিল। এরপর বাইকে উঠে ফুল স্পিডে বাইক চালিয়ে সেখান থেকে চলে গেল। রাত 4টা বাজে। হঠাৎ রাহুলের ঘুম ভেঙে যায়। পাশে রাখা ফোনটা হাতে নিয়ে দেখে 4টা বাজে। সে রেগে গিয়ে ফোনটা ছুঁড়ে ফেলে দেয়, কেননা আজকে রাত 3টায় একটা মিশন ছিল, সেজন্য সে অ্যালার্ম দিয়ে রেখেছিল। কিন্তু অ্যালার্মটা বাজেনি। সে ফোনটা আবার হাতে নিয়ে দেখে অ্যালার্মের সাউন্ড অনেকটা কমানো, তাই হয়তো অ্যালার্ম বাজার পরও সে উঠতে পারেনি। রাহুলের এবার নিজের প্রতি রাগ হয় প্রচুর। রাগ হলেও কি করার, ভুলটা যেহেতু নিজেরই। রাহুল আর দেরি না করে তাড়াতাড়ি করে তার পিস্তলটা নিয়ে বেরিয়ে পড়ে মিশনের জায়গায়। সেখানে গিয়ে দেখে সব জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে, আর কয়েকটা লোকের লাশ পড়ে আছে। হঠাৎ লিডারের লাশটা চোখে পড়লো। পাশে গিয়ে দেখে আবারও বড় বড় করে লেখা শ্যাডো। সে প্রচণ্ড রেগে যায় আর লিডারের হাতে থাকা পিস্তল দিয়ে উপরের দিকে ফাঁকা গুলি করতে থাকে। পরদিন হায়দ্রাবাদ পুলিশ হেডকোয়ার্টার মিটিং হচ্ছে। ডিজিপি নিয়াজ উদ্দিন বলল, কে সেই শ্যাডো? এটা কি নতুন কোনো গ্যাং নাকি অন্য কিছু? স্যার, এই শ্যাডোকে আমরা জানি না, তবে শ্যাডোর কার্যকলাপ দেখে মনে হচ্ছে সে এই দেশটাকে দুর্নীতিমুক্ত করার মিশনে নেমেছে। স্যার, দুর্নীতিমুক্ত করার জন্য তো পুলিশ আছে। সে তো আইন নিজের হাতে এভাবে তুলে নিতে পারে না, তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। এভাবে চলে থাকলে তো
জনতারা আমাদের উপর থেকে আস্তে উঠে যাবে। স্যার, আমার মনে হয় না আমরা শ্যাডোকে ধরতে পারবো, কেননা তার খুন করার ধরন দেখে মনে হচ্ছে সে বড় মাপের খেলোয়াড়। কেননা ঘটনাস্থল থেকে যেগুলো লাশ পাওয়া গেছে একদম নিখুঁত নিশানায় কপাল বরাবর গুলি করা হয়েছে। দেখে মনে হচ্ছে সে পাক্কা একজন শুটার, আর তাকে ধরা যায় এমন কোনো প্রমাণ সে রাখেনি। আগের দুইটা খুন দেখে মনে হচ্ছে তার একমাত্র টার্গেট বিল্লার, আর আমাদের ইনফরমেশন মোতাবেক যে মাদকগুলো আসছিল সেগুলো বিল্লার ছিল। সে যাই হোক, তাকে দমাতে হবে। সে এভাবে আইন নিজের হাতে তুলে নিতে পারে না, তাকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে। অন্যদিকে ফাইজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ফারিয়াকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। আপনাদের বলে রাখি, এই কয়দিনে ফাইজ তাদের পরিবারের সাথে ভালো মতো মিশে গেছে, কিন্তু এখনও রুবিনার মায়ের মুখোমুখি হয়নি। তার কিছুক্ষণ পর কলেজে পৌঁছে যায়। নিজাম কলেজ একটি হায়দ্রাবাদের শীর্ষ 10টি ডিগ্রি কলেজের মধ্যে 1 নম্বরে অবস্থান করছে। এটি হায়দ্রাবাদের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে সব বড়লোকের ছেলেমেয়েরা পড়াশোনা করে। এখানে হয়তো হাতে গোনা কয়েকজন আছে যারা গরিব। ভালো রেজাল্ট থাকার ফলে গ্রাম থেকে এসে এই কলেজে পড়ার সুযোগ পেয়েছে। ফাইজ গাড়ি নিয়ে গেট দিয়ে ঢুকতে তার চোখ যায় শহীদ মিনারের দিকে। সেখানে বসে কয়েকটা ছেলে ক্লাসের দিকে যাওয়া ছেলে মেয়েদেরকে সবাইকে র্যাক দিচ্ছে। মেয়েগুলোর ওড়না ধরে টানাটানি করছে। ফাইজ পার্কিংয়ে গাড়িটা পার্ক করে, আজকে ফারিয়ার তেমন একটা ক্লাস নেই, তাই ফাইজকে কিছু সময় অপেক্ষা করতে বলে ক্লাসরুমের দিকে যেতে লাগে। ফাইজ গাড়িতে হেলান দিয়ে সেই র্যাক করা ছেলেগুলোর কর্মকাণ্ড দেখছে। চলুন ছেলেগুলোর পরিচয় জেনে আসি। ছেলেগুলোর নাম হলো রাজীব, রবি, রকি, রাজু। রাজীব হলো এ শহরের বর্তমান মন্ত্রী রাজেন্দ্র সাহেবের একমাত্র ছেলে, আর রবি, রকি, রাজু হলো রাজীবের বন্ধু। এরা নামের এই কলেজের স্টুডেন্ট, কিন্তু এর বাহিরে তাদের আলাদা একটা রূপ আছে। রাজীবের বাবা মন্ত্রী হওয়ায় কেউ কিছু বলতে পারে না, এমনকি কলেজের শিক্ষকদেরকেও সম্মান করে না রাজীব। একবার তো প্রিন্সিপাল এদের বাধা দিতে আসছিল, কিন্তু রাজীব সেদিন সবার সামনে প্রিন্সিপালকে মেরেছিল আর কান ধরে 2 ঘন্টা যাবৎ দাঁড় করিয়ে রাখছিল। সেদিনের পর থেকে কেউ তাদের কিছু বলতে সাহস পায় না। ফারে তাদের সামনে দিয়ে যাচ্ছিল। রবি বলে উঠল, ভাই ভাই, ওই দেখেন ভাবি আসছে। আজকে কিন্তু ভাবিকে হেব্বি লাগছে। এই বেটা, ও তোর ভাবি লাগে, সম্মান দিয়ে কথা বলবি। নেক্সট টাইম যেন এমন ভুল না হয়। ফারিয়া তাদের কথায় কান না দিয়ে ভেতরের দিকে যেতে লাগলো। হঠাৎ একটা লোক দৌড়ে আসলো রাজীবের কাছে আর হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, ভাই সর্বনাশ হয়ে গেছে। আমাদের যে মালগুলো রিসিভ করার কথা ছিল সেগুলো কেউ সেই লেকের ধারে পানিতে ফেলে দিয়েছে, আর সেখানে আমাদের যে লোকগুলো ছিল তাদের সবাইকে গুলি করে মেরে দিয়েছে, আর বড় বড় করে কপালে লিখে দিয়েছে শ্যাডো। কি? আমার এত টাকার মাল সব পানিতে ফেলে দিয়েছে আর আমাদের সব লোকদের মেরে দিয়েছে? কি বলিস সব? তোর মাথা ঠিক আছে নাকি? রাতের নেশাটা এখন কাটেনি? এই শহরে কার বুকের পাঠা আছে যে আমার লোকেদের মারবে? সত্যি বলছি ভাই, দাঁড়ান আমি দেখাচ্ছি। এই বলে লোকটা পকেট থেকে ফোন বাই করে নিউজ লাগিয়ে রাজীবের হাতে দিল। নিউজ দেখে রাজীবের চোখ রাগে লাল হয়ে গেছে। সে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ফোনটা ছুঁড়ে মারল। সাথে সাথে ফোনটা ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেল আর রাজীব চিৎকার করে বলল, কার এত বড় সাহস আমার এত টাকার মাল এভাবে ধ্বংস করে দিল? কি এত শ্যাডো? খোঁজ লাগা তোরা, আমি দেখতে চাই ওই শ্যাডো কে। রাজীব আর কলেজে এক মুহূর্ত দাঁড়ালো না, রেগে কলেজ থেকে বেরিয়ে যেতে লাগলো। পিছন থেকে রবি, রনি, রাজু অনেকবার ডেকেছিল, কিন্তু কারোর কথা শোনেনি। তারা বুঝে যায় একে আর এভাবে ডাকলে শুনবে না, তাই পিছন পিছন তারাও বেরিয়ে যায় কলেজ থেকে। রাজীব কলেজ থেকে বেরিয়ে সোজা তার বাবার কাছে চলে যায়। তার বাবা সে সময় বিধানসভায় বসে মিটিং করছিল। সে বিধানসভায় ঢুকতে যাবে, তখনই সিকিউরিটি গার্ড তাকে বাধা দেয়। রাজীব রক্তবর্ণ চোখে গার্ডের দিকে তাকায় আর বলে, দেখ, এমনিতে মটকা গরম আছে, আর গরম করিস না, না হলে এখানেই মাথার খুলি উড়িয়ে দিব। রাজীবের চোখ দেখে গার্ড অনেক ভয় পেয়ে যায়, তাই রাজীবকে ভিতরে ঢুকতে দেয়। রাজীব ভিতরে ঢুকে সোজা তার বাবার কাছে গিয়ে রাগী গলায় বলে, বাবা, কে এই শ্যাডো যার এত বড় সাহস আমার এত টাকার মাল এভাবে ধ্বংস করে দিল? যেভাবেই হোক আমি তাকে আমার সামনে চাই। রাজীবের বাবা রাজেন্দ্র সাহেব তার ছেলের এমন রাগান্বিত চেহারা দেখে তাকে নিয়ে একটু সাইডে যায়। এরপর বলে, দেখ, এ সময় মাথা গরম করলে চলবে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আমিও সকালে নিউজ দেখলাম, লালা ভাই বর্তমানে এসব ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা করতে বারণ করেছে। সামনে একটা বড় ডিল আছে, সেটা শেষ হোক, তারপর দেখা যাবে ওই শ্যাডোকে। তুই এখন বাড়িতে যা,
আমি মিটিং শেষ করে বাড়ি ফিরবো, কথা বলবো তোর সাথে। রাজীব সেখানে আর কিছু বলল না, সেখান থেকে বেরিয়ে সোজা বাড়িতে চলে গেল। এতক্ষণ রাজীবের বন্ধুরা বাইরে তাকিয়েছিল। রাজীবকে বেরোতে দেখে তারা এগিয়ে এসে কথা বলতে চাইল। রাজীব তাদেরকে না দেখার ভান করে চলে গেল। পিছন পিছন তারাও যে যার বাড়িতে চলে গেল। অন্যদিকে ফাইজ দূর থেকে এদের কর্মকাণ্ড দেখে নিজের অজান্তে হেসে ওঠে। কিছুক্ষণ পর ফারিয়া ক্লাস থেকে বেরিয়ে আসে। গাড়ির কাছে আসতেই ফাইজ গাড়ির দরজা খুলে দেয়। ফাইজ গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয় এবং কলেজ থেকে বেরিয়ে যায়। ফারিয়া জানালা দিয়ে আনমনে তাকিয়ে আছে বাইরের দিকে। হঠাৎ ফাইজের চোখ যায় লুকিং গ্লাসের দিকে। লুকিং গ্লাসে দেখে ফারিয়া বাইরের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। ফাইজ ফারিয়াদের বাড়িতে আসার পর থেকে সেরকমভাবে কখনো দেখেনি ফারিয়াকে। ফারিয়ার সামনে সে সবসময় মাথা নিচু করে থাকতো, কিন্তু আজকে লুকিং গ্লাসে ফারিয়াকে দেখে চোখ সরাতে পারছে না। অসম্ভব মায়াবী লাগছে ফারিয়াকে। বাতাসে ফারিয়ার চুলগুলো উঠছে আর ফারিয়া বারবার চুলগুলো ঠিক করছে। ফাইজের ফারিয়ার দিকে তাকিয়ে থাকতে কেন জানি ভালো লাগছে, চোখ সরাতে ইচ্ছে করছে না। হঠাৎ ফাইজে কিছু একটা মনে হতে সে চোখ নামিয়ে নেয়। ফাইজ ফারিয়াকে উদ্দেশ্য করে বলে, আপনি আপনার ভাইয়াকে কলেজের এই বিষয়টা বলছেন না কেন? কোন বিষয়? বুঝতে পারছেন না নাকি বুঝেও না বোঝার ভান করছেন? হাজব তো, ভালো করে না বললে বুঝবো কি করে? কলেজের ইফটিজিং এর কথাটা বলছেন না কেন ভাইয়াকে? আপনি চেনেন ছেলেটাকে? তার বাবাকে? জি না। কে ছেলেটা আর তার বাবাকে? তাছাড়া তাদের চেনে আমার কি কাজ? ছেলেটা হলো রাজীব চৌধুরী, এই শহরের বর্তমান মন্ত্রী রাজেন্দ্র সাহেবের ছেলে। তাতে কি হয়েছে? আমার ভাইয়া খুব রাগী একজন মানুষ। আমি যদি এই বিষয়টা ভাইয়াকে জানাই তাহলে ভাইয়া অনেক রেগে যাবে আর রাজীবকে মেরে দেবে। আর এটা যদি রাজেন্দ্র সাহেব জানতে পারেন তাহলে উনি ভাইয়াকে মেরে দেবে। রাজেন্দ্র সাহেব খুব খারাপ একজন মানুষ, আর তাছাড়া উনি এই শহরের মন্ত্রীও। আমি চাই না আমার ভাইয়ার কিছু হোক। আমি যখন খুব ছোট ছিলাম তখন নাকি আমার মা বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যায়, আর তখন থেকেই ভাইয়া আমাকে বাবা মায়ের আদর স্নেহ দিয়ে বড় করেছে, কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি আমাকে। আমি চাই না আমার ভাইয়ার কিছু হোক, কেননা এই পৃথিবীতে যে ভাইয়া ছাড়া আমার আর কেউ নেই। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আপনার ভাইয়া একজন ট্রেনিং প্রাপ্ত উচ্চপদস্থ পুলিশ অফিসার। আমি কিচ্ছু ভুলিনি। আপনি হয়তো রাজেন্দ্র সাহেবকে চেনেন না। রাজেন্দ্র সাহেব একজন মুখোশের আড়ালে থাকা জানোয়ার। তার কুকর্মের কথা এই শহরের কম বেশি সবাই জানে, কিন্তু কেউ ভয়ে মুখ খোলে না। এই কয়েকদিন আগে ভাইয়া বর্তমান যে পদে আছে সেই পদে থাকা একজন পুলিশ অফিসার তার বিরুদ্ধে প্রমাণ নিয়ে তাকে অ্যারেস্ট করতে গিয়েছিল। এরপর ওই পুলিশ অফিসারের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ফাইজ ফারিয়ার কথা শুনে মুচকি হাসলো, আর কিছু বলল না। কিছু সময় পর তারা বাড়ি পৌঁছে গেল। ফাইজ ফারিয়াকে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করতে গেল। ফারিয়াকে কলিং বেল বাজেতেই রুবিনা এসে দরজা খুলে দিল। ফারিয়া ভিতরে ঢুকে তার রুমে গেল। ফাইজও তার রুমে চলে গেল। রাহুল এখনো অফিস থেকে আসেনি। সকালের ঘটনাটা নিয়ে অনেক চাপের মধ্যে আছে রাহুল। ফাইজ রুমে ঢুকে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে বিছানায় বসে পড়ল। সেদিন রাহুল তাকে একটা মোবাইল কিনে দিয়েছিল, কিন্তু সে এখনও মোবাইলটা খুলে দেখেনি। সে বিছানায় বসে মোবাইলটা আনবক্সিং করলো। এরপর তার পকেটে থাকা ছোট্ট একটা বাটন ফোন বাইর করলো। এই ফোনের বিষয়ে কেউ জানে না। বাটন ফোন তাতে চার্জ না থাকার জন্য সুইচ অফ ছিল। সে ফোনটা বাইর করে সেখানে থাকা সিম কার্ডটা নতুন ফোনে লাগালো। সিম কার্ড লাগানোর সাথে সাথেই অনেকগুলো মিসড কলের নোটিফিকেশন আসতে লাগলো, কিন্তু সে কল ব্যাক হলো না। ফোনটা রেখে একটা ঘুম দিল। এক ঘুমে বিকেল হয়ে গেল। ততক্ষণে রাহুলও চলে আসলো। রাহুল এসে ফ্রেশ হয়ে ফাইজকে খাবারের জন্য ডেকে নিয়ে গেল। খাওয়া দাওয়া করে ড্রয়িং রুমে বসে কিছুক্ষণ গল্প করলো। গল্পের ফাঁকে ফাইজ বলে উঠলো, আচ্ছা ভাবি, আসার পর থেকে তো আপনার মাকে দেখতে পাচ্ছি না, কি হয়েছে ওনার? আসলে ভাইয়া মা কয়েকদিন যাবৎ কিছুটা অসুস্থ, তাই নিচে আসে না। কি হয়েছে ওনার? তেমন কিছু না, আসলে বয়স হয়েছে তো, তাই আর কি 2-1 দিন পর পর অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা, ওনার রুমটা কোনটা? উপরে গিয়ে ডান পাশে 3 নম্বর রুমটাতে মা থাকেন। আচ্ছা, আমি তাহলে গিয়ে একটু দেখা করে আসি। এখন হয়তো ঘুমোচ্ছে, এখন থাক, পরে এক সময় যেও। আচ্ছা ঠিক আছে। কথা বলার মাঝে রাহুল বলে উঠলো, আচ্ছা ফাইজ চলো, তোমাকে আজকে এক জায়গায় নিয়ে যাব। কোথায় যাবেন ভাইয়া?
গেলেই বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, চলুন। এরপর রাহুল ফাইজকে নিয়ে বেরিয়ে পড়লো। ফাইজ ড্রাইভ করছে আর রাহুল পাশে বসে আছে। রাহুল বলতে লাগলো, ফাইজ জানো, ডিপার্টমেন্ট থেকে আমার উপর অনেক চাপ সৃষ্টি করছে। একদিকে লালা গ্যাংকে ধরার, অন্যদিকে এই শ্যাডোকে ধরার। আমি কি রেখে কি করব বুঝে উঠতে পারছি না। লালা গ্যাংয়ের বর্তমান লোক সংখ্যা অনেক কমে আসছে। শ্যাডো গ্যাংয়ের লোক লালা গ্যাংটাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। আর অন্যদিকে পুলিশ ডিপার্টমেন্ট আমাকে চাপ দিচ্ছে শ্যাডো গ্যাংকে ধরার জন্য। ভাইয়া, আমার জানা মতে তো শ্যাডো গ্যাং কারোর ক্ষতি করে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। আরে তুমি বুঝতে পারছো না? আমি মানছি সে যেটা করছে ভালো করতেছে, কিন্তু সে আইন তো এভাবে নিজের হাতে তুলে নিতে পারে না। অপরাধীকে ধরার জন্য তো দেশে পুলিশ প্রশাসন আছে। এতদিন আপনাদের পুলিশ অফিসার কি করেছে ভাইয়া? নাকে তেল দিয়ে ঘুমিয়েছিল নাকি? ফাইজের কণ্ঠে রাগী ভাব দেখে রাহুল একটু অবাক হয়ে যায়। ফাইজ বুঝতে পারে সে বেশি বেশি করছে একটু, তাই নিজেকে কন্ট্রোল করে। রাহুলের দেখানো পথ অনুযায়ী তারা শহর থেকে কিছুটা জঙ্গলে ঢুকে যায়। কিছু দূর যাওয়ার পর তার একটা পুলিশ ক্যাম্পে ঢুকে যায়। এখানে যারা নতুন পুলিশে জয়েন করে তাদেরকে সব ধরনের ট্রেনিং দেওয়া হয়, যেমন পিস্তল চালানো, হ্যান্ড টু হ্যান্ড ফাইট করা ইত্যাদি। ফাইজ পার্কিংয়ে গাড়িটা দাঁড় করায়, এরপর গাড়ি থেকে নামে। এরপর রাহুল সেখানে থাকা ট্রেনিং স্যারকে ডাকে আর তাকে সব কিছু শেখাতে বলে। এরপর ট্রেনিং স্যার ফাইজকে নিয়ে যায়। রাহুল সেখানে থাকা রেস্ট রুমে চলে যায় আর রেস্ট করতে থাকে। এদিকে ফাইজকে এক এক করে শেখানো হচ্ছে। ফাইজ অল্পতেই সব কিছু শিখে ফেলে, কেননা ফাইজ আগে থেকে আর বললাম না, গল্পের সাথে থাকলে জানতে পারবেন। সন্ধ্যার দিকে তারা বাড়ি চলে আসে। বাড়ি এসে কিছুক্ষণ গল্প করে, এরপর রাতের খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায়। রাত 9টা বাজে। হঠাৎ একজন আগন্তুকের ফোন বেজে ওঠে। আগন্তুক ফোনটা কানে ধরে ওপাশ থেকে বলে, কেমন আছিস বাবা? ভালো আছি চাচা, ওইদিকের কি খবর? সবাই কেমন আছে? আমরা ভালো আছি। কাজ কত দূরে গেল? এখনো বড় বড় 4টা খেকশিয়াল আছে, এদের ঘাড় থেকে মাথাটা আলাদা করলে আমার মিশন কমপ্লিট হবে আর এই দেশ দুর্নীতিমুক্ত হয়ে যাবে। ঠিক আছে, নিজের খেয়াল রাখিস। ঠিক আছে চাচা। অর্ক, সিয়াম, রকি, রূপা ওরা কোথায়? ওরা ছাদে আড্ডা দিচ্ছে। ঠিক আছে চাচা, আমি রাখি, ওদের সাথে একটু কথা বলি। ঠিক আছে। অর্ক, সিয়াম, রকি, রূপা 4জন ছাদে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ অর্কের ফোনটা বেজে ওঠে। অর্ক পকেট থেকে ফোন বাইর করে নাম্বারটা দেখে সবার উদ্দেশ্যে বলে, এই চুপ কর, ভাই ফোন দিয়েছে। অর্ক ফোন রিসিভ করে কানে ধরলো। ওপাশ থেকে আগন্তুকটা বলে উঠল, রাত 2টার দিকে রেডি হয়ে চলে আসিস, আজকে একটা মিশন আছে। আর হ্যাঁ, ওটা কিন্তু অবশ্যই সাথে নিবি। আমি লোকেশন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। আর 4টা টার্গেট আছে, এইগুলা তাড়াতাড়ি শেষ করতে হবে। ভাবি কেমন আছে? এরকম সিরিয়াস মুডে একরকম একটা কথা শুনে আগন্তুকটা একটু রেগে যায়। নিজের রাগটা কন্ট্রোল করে অবাক হয়ে বলে, ভাবি? কার ভাবি? কিসের ভাবি? আমাদের ভাবি মানে আপনার বউ? আমার বউ আসবে কোথা থেকে? মাথা ঠিক আছে তোর? নাকি আমি এসে মাথা ফাটিয়ে আবার জোড়া লাগিয়ে ঠিক করে দেব? অজ্ঞ কিছুটা ভয় পেয়ে যায়, তাও নিজেকে স্বাভাবিক করে বলে, আর কতদিন এরকম একা থাকবে ভাইয়া? এখন তো একটা বিয়ে করে নাও। আমাদেরও তো ইচ্ছে করে কাউকে ভাবি ডাকতে। দেখ, তুই ভালো করে জানিস আমি কি, তাই আর কথা না বাড়িয়ে রেডি থাক। আর সাথে সিয়াম, রকিকেও নিয়ে আসবি। যাই বলো ভাই, কালকের মেয়েটাকে কিন্তু হ্যাপি মানিয়েছে তোমার সাথে। আমরা তো ভাবি বানিয়েই ছাড়বো। তুই একটু বেশি বেড়ে গেছিস, একবার সামনে আয়, বুঝাবো মজা। আগন্তুক আর কিছু বলল না, ফোনটা কেটে দিল আর নিজের অজান্তেই হেসে উঠল। তবে তার এখন এসব বিয়ে বা প্রেম ভালোবাসা নিয়ে ভাবলে হবে না, তাকে তার মিশন কমপ্লিট করতে হবে। এই শহরের উপর যাদের নজর পড়েছে তাদের মৃত্যু ছাড়া আর কিছু ভাবতে চায় না এখন সে। ফোনটা পকেটে রেখে নিজের সিক্রেট ড্রেসটা পরতে লাগলো। রাত 12টা বাজে। আগন্তুকটা বাড়ি থেকে বের হয়ে কিছু দূর থাকা একটা গোডাউনের দিকে হাঁটতে থাকে। এরপর সেখান থেকে বাইক স্টার্ট দিয়ে ফুল স্পিডে বাইক চালিয়ে চলে যায় একটা নদীর পাড়ে। বাইক রেখে একটা জায়গা দেখে বসে পড়ে। এই মধ্যরাতে কোনো মানুষের আনাগোনা নেই জায়গাটায়, অথচ দিনের বেলায় এখানটায় পা ফেলার জায়গা থাকে না। কিছুক্ষণ পরপর মেইন রোড দিয়ে ফুল স্পিডে গাড়ি যাচ্ছে। আগন্তুক পকেট থেকে তার ফেভারিট 9mm এর পিস্তলটা বাইর করে পাশে রাখে আর অন্য পকেট থেকে একটা সিগারেট বাইর করে ধরে। আপন মনে সিগারেট টানছে আর বিষাক্ত ধোঁয়াগুলো আকাশের দিকে মুখ করে বাইরে করে দিচ্ছে।
আগন্তুকটা কিছু একটা ভাবছে, তবে কি ভাবছে সেটা অজানা। কিছুক্ষণ পর সেখানে দুইটা বাইক এসে থামে। বাইক থেকে অর্ক আর সিয়াম নামে। আগন্তুক পিছনে না তাকিয়ে বলে, কয়টা বাজে অর্ক? 1:30 বাজে ভাই। ভাইয়া, তুমি আমাদের না দেখেই কি করে বুঝলে আমরা আসছি? আমাদের জায়গায় যদি অন্য কেউ হতো। আরে বোকা, এত রাতে বাইরে দুই ধরনের পুরুষকে বেশি দেখা যায়। এক হলো যারা রক্তের নেশায় উন্মাদ, আর অন্যজন হলো যারা নারীর নেশায় পাগল। আমাদের জায়গায় যদি আপনার কোনো শত্রু থাকতো? তোরা আজও বকাই রয়ে গেলি। সময় হয়ে গেছে, চলে যেতে হবে। এই বলে আগন্তুক বাইকে উঠে বাইকটা স্টার্ট দিল আর সেখান থেকে বেরিয়ে পড়লো। পিছন পিছন অর্ক, সিয়াম, রকি যেতে লাগলো। অন্যদিকে একটা ব্রিজের উপর দুইটা লোক ডিল করতেছে। একজন হলো মন্ত্রীর ছেলে রাজীব, আর অন্যজন হলো পাকিস্তানের বাদশা খালেদ ইব্রাহিম। এখানে মূলত বোম ব্লাস্টের ডিল হচ্ছে। খালেদ ইব্রাহিম তার হাতে থাকা সুটকেসটা রাজীবের দিকে এগিয়ে দেয়। সুটকেসের মধ্যে রয়েছে 3 থেকে 4 কিলো RDX, যা দিয়ে পুরো একটা দেশকে ধ্বংস করানো যাবে। খালেদ ইব্রাহিম বলল, এবারে ধামাকাটা কিন্তু আগের থেকে ভয়ানক হওয়া চাই। সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না বাবা। লালা ভাইয়ের সাথে কথা বলে সব কিছু প্ল্যান করে রাখছে। আপনি শুধু টাকাটা পাঠিয়ে দিন লালা ভাইয়ের অ্যাকাউন্টে। টাকা নিয়ে সমস্যা নেই, আমি শুধু চাই এই ইন্ডিয়া নকশাটা চেঞ্জ করতে। কাজ হয়ে যাবে। হঠাৎ একটা গরম বুলেট এসে খালেদ ইব্রাহিমের মাথা ভেদ করে বেরিয়ে যায়। খালেদের নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। রাজীব ভয় পেয়ে যায়। কে কোথা থেকে গুলি চালালো কিছুই বুঝতে পারছে না রাজীব। রাইফেল হাতে দাঁড়িয়ে থাকা খালেদের লোকগুলো ফাঁকা গুলি করতে শুরু করেছে। রাজীবের লোকগুলো রাজীবকে প্রোটেক্ট করে গাড়িতে উঠালো। ড্রাইভার যে গাড়ি স্টার্ট দিতে যাবে তখনই আরেকটা গুলি এসে গাড়ির চাকায় লাগে। গুলি লাগার ফলে গাড়িটা আর এগুচ্ছে না। এবার রাজীব অনেক ভয় পেয়ে যায়। সেখানে ফুল স্পিডে একটা R15 বাইকে আসে। বাইকে বসে থাকা আগন্তুকের দুই হাতে দুইটা পিস্তল। চোখের পলক পড়তে খালেদের সবকটা লোক মাটিতে পড়ে যায়। রাজীবের লোকগুলো একটু ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে যে আগন্তুককে গুলি করতে যাবে তখনই পরপর একটা স্নাইপারের গরম বুলেট এসে সবার মাথা ভেদ করে বেরিয়ে যায়। সবার মৃতদেহ মাটিতে লুটিয়ে পড়ে। হঠাৎ এরকম অ্যাটাক হবে তাদের উপর রাজীব এটাও বুঝতে পারেনি। রাজীব গাড়ির দরজা খুলে বাইরে আসে। ততক্ষণে আগন্তুক তার পকেট থেকে সিগারেট বার করে আপন সুখে টানতে থাকে। রাজীবের চোখ যায় 3টা ছেলের দিকে। ছেলে 3টার পায়ে দামি ব্র্যান্ডের ব্ল্যাক শু, পরনে ডার্ক ব্ল্যাক জিন্স পরা, গায়ে একটা ব্ল্যাক হুডিওয়ালা জ্যাকেট। 3 জনের হাতে একটা করে স্নাইপার রাইফেল। দেখে মনে হচ্ছে এরা কোনো রক্তচোষা। রাজীব একবার ছেলে 3টার দিকে, একবার তার পাশে থাকা আগন্তুকের দিকে তাকায়। আগন্তুক তার ছেলে 3টার মনে হয় জেরক্স কপি, শুধু মাস্ক আলাদা। আগন্তুকটা সিগারেটে একটা লম্বা টান দিয়ে ফেলে দেয় আর উচ্চস্বরে হাসতে থাকে। এটা দেখে রাজীবের কপাল দিয়ে ঘাম বাইর হতে থাকে। রাজীব নিজের সামনে তার মৃত্যু দেখতে পাচ্ছে। ঘাম বাইর হওয়ারই কথা। ততক্ষণে সিয়াম, অর্ক, রকি আগন্তুকের কাছে চলে আসে। রাজীব ভয়ে ভয়ে বলতে লাগে, আপনি কে ভাই? আমার লোকগুলোকে মারলেন কেন? কি ক্ষতি করেছি আপনার? আমি এক এমন প্রাণী যাকে দিনের আলোয় বুঝতে পাওয়া অনেক কঠিন ব্যাপার, আর রাতের অন্ধকারে বুঝতে পাওয়াটা কখনোই সম্ভব না। নাম হয়তো শুনেছিস। ধেত্তেরি, নিজের নামটাই ভুলে গেছি। এই অর্ক, বলতো আমার নামটা যেন কি ছিল? আগন্তুক কিছুক্ষণ পাগলের মতো করে মাথা চুলকাতে থাকলো আর মাথায় বাড়ি দিতে থাকলো। এরপর বলতে লাগলো, ও হ্যাঁ, আমার নাম শ্যাডো, যে রাত হলে মানুষ থেকে এক হিংস্র দানবে পরিণত হয়, আর তোদের মতো খ্যাকশিয়ালগুলো রক্তের গন্ধ পাওয়ার নেশায় পাগল হয়ে যায়। আমি সেই শ্যাডো যে তোর কোটি টাকার মাল সেই লেকের পানিতে ভাসিয়ে দিয়েছিল। আমি সেই শ্যাডো যাকে তুই মারার জন্য দিনের বেলা পাগল কুত্তার মতো ঘুরে বেরিয়েছিলি। শ্যাডো নামটা শুনে রাজীবের ভয়ে প্যান্ট ভিজে যাওয়ার মতো অবস্থা, কিন্তু সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। সে ভয়ে ভয়ে বলল, শ্যাডো, দেখ তুই শ্যাডো হোস আর যেই হোস না কেন, আমি তোকে ভয় পাই না। তুই জানিস না আমার বাবাকে। আমার বাবা যদি জানতে পারে তুই আমাকে মেরেছি, তাহলে তোকে বাঁচিয়ে রাখবে না। আমার বাবার কিন্তু আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার কিং বিল্লা ভাও এর সাথে কাজ করে। আমি কোনো গ্যাংস্টার নই, তবে হ্যাঁ, আমি হলাম এমন এক হিংস্র প্রাণী যার সামনে তোদের মতো 100টা গ্যাংস্টারও লেজ গুটিয়ে পালিয়ে যায়। যে গ্যাং নিয়ে আসে তাকে বলা হয় গ্যাংস্টার, আর যে একা আসে মনস্টার। হাই, আমি মনস্টার।
সিয়াম, অর্ক, রকি এরাও একটু ভয় পেয়ে যায় আগন্তুককে দেখে। এর আগে কখনো এতটা ভয়ঙ্কর রূপে দেখেনি তারা। এর আগেও তো অনেকগুলো খুন করেছে, কিন্তু কখনো এতটা হিংস্র হয়নি আগন্তুক। তবে আজকে এমনটা হওয়ার কারণটা বুঝে উঠতে পারছে না তারা। এদিকে রাজীবের তো ভয়ে প্যান্ট নষ্ট করে দেওয়ার মতো অবস্থা। রাজীব আবারও বলল, প্লিজ ভাই, আমাকে মারবেন না, আমাকে এবারের মতো মাফ করে দেন। আমি আর কখনো কোনো খারাপ কাজ করব না। এই শ্যাডোর সামনে থেকে তার কোনো শত্রু এখন পর্যন্ত বাঁচতে পারেনি। আর আমার ডিকশনারিতে মিশন ফেল বলে কোনো লেখা নেই। তোকে কিভাবে বাঁচিয়ে রাখি বল? পিস্তলের গুলি যেমন কোনো একটা বস্তুকে টার্গেট করে ছুড়লে সেটা আর ফিরে আসে না, ঠিক তেমনই এই শ্যাডো যাকে একবার টার্গেট করে দ্বিতীয়বার তাকে আর সুযোগ দেয় না। যাই হোক, ভালো থাকে সোপারে। এটা বলার সাথে সাথেই আগন্তুকের হাতে থাকা পিস্তল থেকে একটা গরম বুলেট বাইর হয়ে আর রাজীবের কপাল ভেদ করে বেরিয়ে যায়। আর রাজীবের নিতর দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। অর্ক, সবগুলো লাশ গুম করে দিবি আর রাজীবের লাশটা জায়গা মতো রেখে দিবি। আর হ্যাঁ, নামটা লিখতে ভুলবে না কিন্তু। এটা বলে আগন্তুক বাইকে উঠে স্টার্ট দিয়ে ফুল স্পিডে বাইক চালিয়ে চলে যায়। সিয়াম, অর্ক, রকি তিনজনই লেগে পড়ে তাদের কাজে। সবগুলো লাশ ব্রিজ থেকে ফেলে দেয় পানিতে। আর রাজীবের লাশের কপালে বড় বড় করে শ্যাডো লিখে লাশটা নিয়ে গিয়ে জায়গা মতো রেখে দেয়। পরের দিন স্বরাষ্ট্রমন্ত্রী রাজেন্দ্র সাহেবের হাতে ফোন দিয়ে ড্রয়িং রুমের মধ্যে পায়চারি করছে। তার একটা কাজ থাকে, সে ডিল করতে যেতে পায়নি, তাই রাজীবকে পাঠিয়েছে ডিল করতে। কিন্তু সকাল 10টা বাজে, রাজীবের কোনো খোঁজ খবর নেই, ফোনটাও বন্ধ দেখাচ্ছে। এটা নিয়ে রাজেন্দ্র সাহেবকে অনেক টেনশনে দেখা যাচ্ছে। একটু পর পর রাজীবের ফোনে ফোন করছে, কিন্তু প্রতিবার ফোন বন্ধ দেখাচ্ছে। এখন তার রাজীবকে নিয়ে দুশ্চিন্তায় সে ভর করেছে। রাজীবকে নিয়ে রাজেন্দ্র সাহেব মনে মনে বলল, কি ব্যাপার, এর ফোন তো কখনো এতক্ষণ সময় ধরে বন্ধ থাকে না, তাহলে আজকে হঠাৎ কি হলো? কোনো বিপদ হলো না তো? রাজেন্দ্র সাহেব এসব ভাবছিলেন। এমন সময় রাজেন্দ্র সাহেবের বিয়ে করিম মিয়া দৌড়ে আসে রাজেন্দ্র সাহেবের কাছে আর জোরে জোরে নিঃশ্বাস নিয়ে হাঁপাতে থাকে। হঠাৎ করিম মিয়ার এমন আগমনে রাজেন্দ্র সাহেব মাথা ভর্তি টেনশনের মাঝেও অনেকটা অবাক হয়ে যায়। করিম মিয়াকে জিজ্ঞেস করে, কি হয়েছে করিম, কোথা থেকে আসলি আর এভাবে হাঁপাচ্ছিস কেন? স্যার, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আর এভাবে কথা বলছিস কেন? স্যার, ছোট স্যারকে কারা যেন মেরে কলেজ মাঠে সেই কদম গাছে ঝুলিয়ে রাখছে। এটা শোনার জন্য মোটো প্রস্তুত ছিল না রাজেন্দ্র সাহেব। কথাটা শুনে সেখানে ফ্লোরে বসে পড়ে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। একমাত্র ছেলের এমন নির্মম মৃত্যুর কথা শুনে কিভাবে একজন বাবা হয়ে নিজেকে ঠিক রাখবে। রাজীবকে জন্ম দেওয়ার সময় তার মা মারা যায়। রাজীবের জীবনে কষ্ট কী জিনিস এটা কখনো বুঝতে দেয়নি রাজেন্দ্র সাহেব। যখন যা চেয়েছে তাই এনে দিয়েছে। আজ হঠাৎ একমাত্র ছেলের মৃত্যুর কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারছে না, পাগলের মতন আচরণ করতে থাকে। অনেক বুঝিয়ে করিম মিয়া কলেজে নিয়ে যায় রাজেন্দ্র সাহেবকে। কলেজ গেট দিয়ে ঢুকতেই দেখতে পায় তার ছেলের লাশ ঝুলে আছে গাছের সাথে। কয়েকজন পুলিশ অফিসার এবং কনস্টেবল মিলে তদন্ত করছে। হায়দ্রাবাদের বড় বড় নিউজ চ্যানেলে সাংবাদিকগুলো নিউজ করতেছে। ব্রেকিং নিউজ, কে বা কারা যেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে রাজীবকে মেরে হায়দ্রাবাদের শীর্ষ 1 নম্বরে থাকা নিজাম কলেজ মাঠের কদম গাছে ঝুলিয়ে রেখে চলে গেছে। আবার লাশের কপালে সেই বড় বড় করে লেখা শ্যাডো। কে এই শ্যাডো, এটা সবার অজানা। এমনকি পুলিশও এখনো পর্যন্ত শ্যাডোর কোনো খোঁজ খবর পায়নি। পুলিশ এখন পর্যন্ত তদন্ত করে যাচ্ছে, কিন্তু শ্যাডোকে ধরার কোনো ক্লু এখনো পর্যন্ত বের করতে পারেনি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ। সাংবাদিকরা রাজেন্দ্র সাহেবকে দেখতে পেয়ে তার কাছে যেতে নিলে গার্ডগুলো বাধা দেয়। তখনই কলেজের গেট দিয়ে আরেকটা প্রাইভেট গাড়ি ঢুকে। গাড়ি থেকে নেমে আসে ডিএসপি রাহুল। সেখানে সে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখার পরও না দেখার ভান করে লাশের পাশে যায়। আর সেখানে থাকা পুলিশ অফিসারগুলো সবাই স্যালুট দেয় রাহুলকে দেখে। রাহুল পুলিশ অফিসারের সাথে টুকটাক কথা বলতে থাকে। সাংবাদিকরা রাহুলের কাছে যেতে নিলে কনস্টেবলটা বাধা দেয়। রাজেন্দ্র সাহেব নিজেকে কিছুটা স্বাভাবিক করে রাহুলের কাছে যায় আর রাগী কণ্ঠে বলে, আপনারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন নাকি? এখন পর্যন্ত ওই শ্যাডোকে ধরতে পারছেন না? রাহুল মন্ত্রীকে সেখান থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলে, দেখুন মিস্টার, নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। আপনার এই রাগকে রাহুল ভয় পায় না। আর পুলিশকে তাদের ডিউটি শেখাতে আসবেন না। পুলিশকে ডিউটি না শিখিয়ে যদি নিজের ছেলেকে ভালো শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ বানাতেন, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। তবে হ্যাঁ,
আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, যেটা খুব তাড়াতাড়ি দিব। তবে এর আগে যদি আপনি শ্যাডোর টার্গেট হয়ে পড়েন, তাহলে সেটা আপনার ব্যাড লাক। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি কে। আমি চাইলে তোমাকে এমন জায়গায় ট্রান্সফার করতে পারি যেখানে মাছি মারতে মারতে সারা জীবন পার করে দিতে হবে। আপনি এত বোকা কেন? আমি একবার ভাবি কোন শালা আপনাকে মন্ত্রীর গতিটা পাইয়ে দিয়েছে। যাই হোক, আপনি হয়তো ভুলে গেছেন, এবার আমাকে ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশনে আমাকে ট্রান্সফার করা হয়েছে আপনার মতো নরপশু বিশ্বাসঘাতকগুলোকে শাস্তা করতে, যে কিনা নিজের দেশের ক্ষতি করতে একবারও ভাবে না। যাই হোক মিস্টার বিল্লার পোষা কুত্তা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। রাজেন্দ্র রাহুলের এমন ব্যবহার দেখে অনেকটা রেগে যায়। রেগে রাহুলের বুকের কলার ধরতে গিয়েও ধরে না, কেননা এখানে অনেক নিউজ রিপোর্টার আছে, তাই সে চায় না এখনই সবার সামনে তার আসল রূপটা চলে আসুক। রাহুল একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায় রাজীবের লাশের পাশে। এরপর লাশটাকে নামানো হয় আর পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। রাজেন্দ্র সাহেবও লাশের সাথে সাথে চলে যায়। এদিকে আবার সাংবাদিকগুলো ঘিরে ধরে রাহুলকে, কিন্তু এবারের কনস্টেবলগুলো বাধা দেয় না। একজন সাংবাদিক প্রশ্ন করে, স্যার, কে এই শ্যাডো যে একের পর এক লোককে এরকম নির্মমভাবে হত্যা করতেছে? পুলিশের পদক্ষেপ নিচ্ছে শ্যাডোকে ধরার জন্য, আর কেনই বা এখনো পর্যন্ত ধরতে পারছে না ওই শ্যাডোকে? দেখুন, প্রথম কথা হলো শ্যাডোকে এখন পর্যন্ত জানা যায়নি, এটা নিয়ে আমরা তদন্ত করতেছি। আশা করা যায় খুব তাড়াতাড়ি তাকে আমরা ধরে ফেলব। আর সব থেকে বড় কথা, আইনের হাত থেকে এখন পর্যন্ত কোনো অপরাধী বাঁচতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না, বিশেষ করে আমার হাত থেকে। শ্যাডো কি কোনো মাফিয়া গ্যাং নাকি? আমরা তদন্ত করে যতটুকু জানতে পেরেছি, এটা কোনো গ্যাং নয়, 2 থেকে 3 জন মিলে এই খুনগুলো করতেছে। সাংবাদিকগুলো আরো অনেক প্রশ্ন করছিল, কিন্তু রাহুল সেগুলো উত্তর না দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায় কলেজের মাঠ থেকে। আজকে কলেজে এরকম একটা ঘটনা হয়, কলেজ বন্ধ, শহরে সবার মাঝে একটা আতঙ্ক বিরাজমান। পরবর্তীতে কখন কার লাশ কোথায় পাওয়া যায় এটা ভাবতেই গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে সবার, কিন্তু কেউ তো আর জানে না সাধারণ জনগণের কোনো ক্ষতি করবে না শ্যাডো। অন্যদিকে ফাইজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। নিচে এসে দেখে ড্রয়িং রুমে ফারিয়া আর রুবিনা বসে বসে টিভিতে নিউজ দেখছে। ফাইজ টিভিতে দেখানো নিউজটা দেখে মুচকি হাসে আর ফারিয়ার সামনে গিয়ে বলে, আজকে কলেজে যাবেন না? নিউজটা দেখে কি মনে হয় আজকে কলেজে ক্লাস হবে? ফাইজ কিছু বলে না। রুবিনা বলে ওঠে, আজকে যেহেতু ফারিয়ার কলেজ নেই, তাই আজকে আমরা সারা দিন বসে বসে গল্প করব, আর বিকালের দিকে তুমি আমাদের ঘুরতে নিয়ে যাবে। আমি চারমিনার ঘুরতে যাব। জানো ভাবি, আমার অনেক দিনের ইচ্ছে আমি চারমিনার ঘুরতে যাব, কিন্তু এখনো পর্যন্ত কেউ আমার এই ইচ্ছেটাকে পূরণ করলো না। ভাইয়াকে অনেকবার বলেছি, শুধু কাজ আর কাজ করে বেড়ায় সারাক্ষণ, ধুর ভাল লাগে না। ফারিয়ার কথাটা এক নিঃশ্বাসে বলে মুখ ফুলে বসে থাকে। রুবিনা ফারিয়ার এরকম বাচ্চামি স্বভাব দেখে হো হো করে হেসে ওঠে। এবার ফারিয়ার কান্না করে দেওয়ার উপক্রম। রুবিনা বুঝতে পেরে হাসি থামিয়ে বলে, আচ্ছা বাবা, তুই যেটা বলবি সেটাই হবে। আমরা আজকে চারমিনার দেখতে যাব। আমি তোমার ভাইয়ার সাথে কথা বলে নিব। আমার লক্ষ্মী ভাবি, আমার গুলুমুলু ভাবিটা। এদের কর্মকাণ্ড দেখে ফায়েজের খুব হাসি পাচ্ছে, কিন্তু কোনো এক কারণে হাসতে পারছে না। রুবিনা ফায়েজের উদ্দেশ্যে বলে, ফায়েজ, তুমি কি বলো, কোথায় ঘুরতে যাব? ঠিক আছে ভাবি, আপনারা যেটা ভালো মনে করেন। আপনারা যেখানে যাবেন আমি সেখানেই নিয়ে যাব। কি তখন থেকে আপনি আপনি করে যাচ্ছেন? তুমি করে বলতে পারেন না শুনি? আপনিও তো আমাকে আপনি করে বলছেন। এদের এভাবে কথা বলা দেখে রুবিনা ফারিয়ার কানে কানে বলে, কি ননদিনী, ডাল মে কুছ কালা হ্যাঁ? কিসের যেন একটা পূর্ব আভাস পাচ্ছি। ফারিয়া একটু লজ্জা পেয়ে যায়। আসলে সত্যি বলতে প্রথমত ফাইজের সাথে দেখা হওয়ার পর থেকে ফাইজের ইনোসেন্ট স্বভাব এবং আচার আচরণে ফারিয়া কেমন যেন একটা ভালো লাগা কাজ করে, আর সেটা আস্তে আস্তে ভালোবাসার রূপ নেয়, যেটা ফারিয়া আগে বুঝতে পারেনি, কিন্তু এখন সে আন্দাজ করতে পারছে যে সে ফাইজকে ভালোবেসে ফেলেছে, কিন্তু কিভাবে ভালোবাসার কথা প্রকাশ করবে সেটা বুঝতে পারছে না। এরপর তারা তিনজন সকালের সময়টা হাসাহাসি এবং গল্পের মাঝে পার করে দেয়। ফারিয়া আজকের মতো খুশি এর আগে কখনো হয়নি, কেননা ফারিয়া যখন অনেক ছোট তখন তার বাবা মা মারা যায়। ফারিয়ার বাবা ছিল হায়দ্রাবাদের একজন উচ্চ পদস্থ পুলিশ অফিসার, আর তার মা ছিলেন গৃহিণী। তখন রাহুলের বয়স ছিল 10 বছর আর ফারিয়ার বয়স ছিল 7 বছর।
একটা কার অ্যাক্সিডেন্টে তাদের বাবা মা মারা যায়, আর কোনো মতে 2 ভাই বোন বেঁচে যায়। তাদের মা বাবা মারা যাওয়ার পর তাদের মামার বাড়িতে থেকে বড় হয়, আর সেই ছোট থেকে রাহুল ফারিয়াকে আগলে রেখে বড় করেছে। এরপর রাহুল তার মামা বাড়ি থেকে পড়াশোনা করে একজন ডিএসপি হয়ে ওঠে। ফারিয়া আজকে অনেক খুশি হবারই কথা। ভালোবাসার মানুষের সাথে এভাবে গল্প করে সময় কাটাতে কার না ভালো লাগে। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। এরপর 3 জনে যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দিল। বিকেলে সবাই রেডি হয়ে নিচে আসলো। ড্রয়িং রুমে বসে খাওয়া দাওয়া করে নিল। আজকে রাহুলের উপর মহল থেকে কাজের অনেক চাপ থাকে, সে এখনো আসেনি। এরপর রুবিনা উপরে গিয়ে তার মাকে খাইয়ে ঘুরতে যাবে বলে নিচে চলে আসলো। এরপর 3 জনেই বাড়ি থেকে বেরিয়ে পড়লো। ফায়েজ পার্কিং থেকে গাড়ি বাইর করলো, আর সবে গাড়িতে উঠে চলে যেতে লাগলো। রাস্তায় ফায়েজ বারবার লুকিং গ্লাসে তাকিয়ে ফারিয়াকে দেখছে। সত্যি মেয়েটার মাঝে অন্যরকম একটা মায়া আছে, যেটা ফায়েজকে ঘায়েল করে দিচ্ছে। চোখে চোখ পড়তে ফারিয়া একটু মুচকি হাসি দেয়। হাসি দেখে ফায়েজের হার্ট অ্যাটাক করে দেওয়ার মতো অতিক্রম। হঠাৎ ফায়েজের কিছু একটা মনে পড়ে যায়। সে পরক্ষণে ভাবে যে এসব প্রেম ভালোবাসা তার জন্য না, এসব নিয়ে ভাবলে চলবে না। তাই সে নিজের মনকে কন্ট্রোল করে গাড়ি চালাতে থাকে। আর এসব কিছু রুবিনা নোটিশ করছিল। রুবিনা ফারিয়ার কানে বলে, কি নন্দিনী, তোমার ভাইয়ের সাথে কথা বলবো নাকি এ বিষয়ে? ফারিয়া চোখ বড় করে তাকায় আর একটু ভয় পেয়ে যায়। এটা ভেবে যদি তার এই সম্পর্কটা তার ভাইয়ের মেনে না নেয় তাহলে কি করবে সে যে তার ভাইকে বড্ড বেশি ভালোবাসে, তার ভাইয়ের কথা যে সে কখনো ফেলতে পারবে না। এটা ভেবে ফারিয়ার মন খারাপ হয়, আর সে চায় না এরকম একটা খুশি মুহূর্ত মন খারাপ করে কাটিয়ে দিক। তাই সে নিজেকে স্বাভাবিক করে রুবিনার সাথে টুকটাক গল্প করতে থাকে। হায়দ্রাবাদে একদিনের জন্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে বিখ্যাত চারমিনার পরিদর্শন। এই প্রভাবশালী গেটওয়ে হায়দ্রাবাদের প্রধান শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং এখন এটি শহরের সবচেয়ে পরিচিত প্রতীক। এটি মোহাম্মদ কুলি কুতুব শাহ 1591 সালের শহরের একটি প্লেগের সমাপ্তির কারণে নির্মাণ করেছিলেন। নামটি এর 4টি সুন্দর মিনারকেই পৌঁছায়, যেগুলো ছাদের উপরে 20 মিটার উচ্চতায় ওঠে। হায়দ্রাবাদের বৃহত্তম এবং প্রাচীনতম মসজিদ মক্কা মসজিদ চারমিনারের পাশে অবস্থিত। এটি 1614 সালে মোহাম্মদ কুলি কুতুব শাহ দ্বারা নির্মিত হয়েছিল এবং পরে 1994 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের দ্বারা অলঙ্কৃত করা হয়েছিল। এটি মক্কার মসজিদের আদলে তৈরি করা হয়েছিল এবং এটি বিশ্বাস করা হয় যে কেন্দ্রীয় খিলানের কিছু ইট মক্কার মাটিতে তৈরি করা হয়েছিল। এই চারমিনারটিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে পর্যটকরা এসে ভিড় জমায়। রাতের বেলায় এটাকে দেখতে অন্যরকমই সুন্দর লাগে। দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পর তারা সন্ধ্যার দিকে তারা চারমিনারের কাছে পৌঁছায়। এরপর গাড়িটাকে পার্ক করে গাড়ি থেকে নেমে সবগুলো জায়গায় ঘুরে ঘুরে দেখতে থাকে। ফারিয়া তো মহা খুশি, মনে হচ্ছে সে চাঁদ হাতে পেয়েছে। এখানে সেখানে ছুটে চলেছে আর দেখতেছে। ফাইজ এক দৃষ্টিতে ফারিয়ার বাচ্চাগুলো দেখছে আর নিজের অজান্তেই হাসছে। তাদের থেকে কিছুটা দূরে কয়েকটা বখাটে ছেলে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে ফারিয়ার দিকে। এখানে আসা সব মেয়েদের দিকে তারা বাজে দৃষ্টিতে তাকায়। ছেলেগুলো এখানকার লোকাল ছেলে, তাই এদেরকেও কেউ কিছু বলার সাহস পায় না। ফাইজ ছেলেগুলো তাকানোর বিষয়টা নোটিশ করলো, কিন্তু কিছু বলো না। কিছুক্ষণ পর ছেলেগুলো ফারিয়ার কিছুটা কাছে আসে। একটা ছেলে পিছন থেকে ফারিয়ার গলায় ঝুলে থাকা ওড়নাটা টান দিয়ে নিয়ে নেয়। ওড়না নেওয়ার সাথে সাথে ফারিয়া সেখানে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে যায়। এটা দেখে সবাই অট্ট হাসিতে মেতে ওঠে আর ফারিয়ার চারিদিক থেকে ঘিরে ধরে গান গাইতে থাকে। এগুলো দেখে ফাইজ অনেক রেগে যায়। নিজের রাগটাকে কন্ট্রোল করে ছেলেগুলোর কাছে যায়। রুবিনা এটাও দেখে চলে আসে। ফাইজ ওদের কাছে এসে বলে, কি হয়েছে ভাইয়া, আপনারা ওনাকে ডিস্টার্ব করছেন কেন? আর এভাবে একটা মেয়ের ওড়না নিয়ে টান দেওয়া কোন ধরনের ভদ্রতা ভাই? ওই দেখ দেখ, নায়ক আসছে নায়িকাকে বাঁচাতে। ওহ ভাই, এই চান্দু আসছে আমাদের ভদ্রতা শেখাতে। এই চান্দু, তুই জানোস আমরা কার লোক? না ভাইয়া, জানি না, আমি এখানে নতুন। কার লোক আপনারা ভাই? বিল্লা ভাইয়ের নাম শুনেছিস কখনো? জি ভাইয়া, শুনেছি। উনি নাকি একজন গুন্ডা মাস্তান। এই বেটা, তুই কারে গুন্ডা মাস্তান কোষ? বিল্লা ভাই হলো আন্ডারওয়ার্ল্ডের টপ গ্যাংস্টার কিং, যার নাম শুনলে সবাই প্যান্ট নষ্ট করে দেয়। এটা মিথ্যা কথা ভাই। কই, আমি তো প্যান্ট নষ্ট করলাম না, এই দেখেন। ওই বেটা, তুই এত কথা কস কেন? যা ভাগ এখান থেকে। হ্যাঁ ভাইয়া, যাব। আপনি ওনার ওড়নাটা ফিরিয়ে দেন আর ওনাকে সরি বলুন, আমরা চলে যাব।
কি তোর এত বড় সাহস, তুই আমার সাথে এভাবে কথা বলিস? ওই তোরা সবাই ধর এই ব্যাটাকে, আগে একে মারবি, এরপর এই মালকে নিয়ে সারা রাত মস্তি করবো। লিডারের কথা শুনে একটা বখাটে মারতে আসে ফাইজকে। ফাইজ একটু পিছিয়ে যায়, এরপর মারতে আসা বখাটে পেট বরাবর সজোর একটা ঘুষি মারে, আর বখাটেটা ঘুষি খেয়ে কিছুটা দূরে গিয়ে পড়ে। বাকি সবাই মারতে আসলে তাদেরও মেরে শুয়ে দেয়। মায়ের ধরন দেখে লিডার একটু ভয় পেয়ে যায়, তাও নিজেকে স্বাভাবিক রেখে বলে, দেখ তুই কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছিস, ভালোই ভালোই বলছি, যা এখান থেকে। ভয় পেলাম মনে হচ্ছে তোকে দেখে। আরে বোকা, তোর সামনেই তো তোর ছেলাপেলাগুলোকে মেরে ফেলে রাখলাম, তাহলে তুই কোন ক্ষেত্রের মূল? তোকে আমি ভয় পাবো? বরং তোকে ভালোভাবে বলি, তুই অর্ণাটা ফিরিয়ে দিয়ে মাপ চেয়ে নে, পরে কিন্তু মাপ চাওয়ার সময় পাবি না। ফাইজের এমন ভয়ঙ্কর রূপ দেখে ফারিয়া একটু ভয় পেয়ে যায়। এখানে বকেটের লিডারটা ওনা ফিরিয়ে দিচ্ছে না দেখে, এটা দেখে ফাইজের প্রচণ্ড রাগ উঠে যায়। ফাইজ বকেটের লিডারের মাথা বরাবর জোরে একটা থাপা মারে, বকেটের লিডার সেখানেই পড়ে যায়। এরপর ওনাটা তুলে নিয়ে ফারিয়ার হাতে দিয়ে আসতে বলে, সে চলে যায়। ফারিয়া আর রুবিনা ফাইজের পিছন পিছন গাড়ির কাছে চলে যায় আর গাড়িতে উঠে পড়ে। বকেটিগুলোকে মারার দৃশ্যটা অনেক লোকই ক্যামেরা বন্দি করে নিয়েছে, এটাতে ফাইজের কোনো মাথা ব্যথা নেই। ফাইজ গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। রাস্তা কেউ কোনো কথা বলল না। বাড়ি যাওয়ার আগে একটা রেস্টুরেন্টে গাড়ি থামালো ফাইজ। এরপর সেখানে ঢুকে খাওয়া দাওয়া করে রাহুল আর রুবিনার মায়ের জন্য খাবার প্যাকিং করে নিয়ে বেরিয়ে পড়লো। কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছে গেল। ফাইজ তাদের নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করতে গেল। তারা বাড়িতে ঢুকে দেখে এখনো রাহুল বাড়ি আসেনি। এরপর সবাই যে যার রুমে চলে গেল। রাতে 9টার দিকে রাহুল বাড়িতে আসে। এরপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ফাইজের রুমে চলে আসে। ফাইজ তখন বেলকনিতে দাঁড়িয়ে ফোনে কার সাথে যেন কথা বলছিল। রাহুলের উপস্থিতি বুঝতে পেরে ফাইজ ফোনটা রেখে দেয়। রাহুল বলে, কি করছো ফায়েজ ব্যালকনিতে দাঁড়িয়ে? এই তো ভাইয়া, একটা বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। যাক ভালো, তো তোমার বন্ধুর বাড়ি কোথায়? নতুন বন্ধু হয়েছে ভাইয়া, বাড়ি জিজ্ঞাসা করা হয়নি এখনো। আরে ধুর, কি যে বলিস, নতুন বন্ধু তো কি হয়েছে, বন্ধুকে জিজ্ঞেস কর তার বাড়ি কোথায়, তার ফ্যামিলিতে কে কে আছে। আচ্ছা ভাইয়া, আমি ওর থেকে সবকিছু জেনে পরে তোমাকে বলবো। এরপর রাহুল চলে যায়। ফাইজ আবারও কলে কথা বলতে থাকে। কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয় আর একটা শয়তানি হাসি দিয়ে ঘুমিয়ে যায়। সকাল 6টা বাজে। ফাইজ ঘুম থেকে উঠে। ফাইজ এখানে আসার কয়েকদিন কেটে গেছে, কিন্তু কখনো ছাদে যাওয়া হয়নি, তাই সে ভাবলো একটু ছাদ থেকে ঘুরে আসবে। যেই ভাবা সেই কাজ। সে বিড়ার সাথে নিয়ে ছাদের দিকে যাচ্ছিল। হঠাৎ একটা রুমের মধ্যে ফাইজের চোখ আটকে যায়। রুমের ভেতরে থাকা একজন বুড়ি মহিলাকে দেখে ফাইজের চোখ আটকে যায়। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। চোখে পানি চলে আসে। আর আজ থেকে 12 বছর আগের কিছু স্মৃতি তার চোখের সামনে ভেসে ওঠে। নিজেকে শক্ত করে সে। তার মাঝে এখন প্রতিশোধের আগুন অনেকটা তীব্র আকার ধারণ করে। চোখ দুটো মুহূর্তের মাঝে রক্তের ন্যায় লাল হয়েছে। সে নিজেকে কন্ট্রোল করে তার রুমে চলে আসে। সকাল 10টা। ফাইজ রেডি হয়ে নিচে চলে আসে। উদ্দেশ্য ফারিয়াকে নিয়ে কলেজে যাওয়া। ফাইজ নিচে এসে দেখে ফারিয়া রেডি হয়ে ড্রয়িং রুমে বসে আছে। ফাইজকে দেখে ফারিয়া বসা থেকে উঠে দাঁড়ায় আর হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে চলে যায়। ফাইজও পিছন পিছন যায়। ফাইজ পার্কিং থেকে গাড়ি বাইর করে ফারিয়ার সামনে দাঁড় করায়। ফারিয়া উঠে বসলে গাড়ি স্টার্ট দিয়ে যেতে থাকে। কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর কলেজে পৌঁছে যায়। ফাইজ গাড়ি পার্ক করে ফারিয়া নেমে কলেজের দিকে হাঁটা ধরে। ফাইজ তাকিয়ে আছে ফারিয়ার দিকে। ফারিয়া সোজা গিয়ে ক্লাসরুমে ঢোকে। ফাইজ চারপাশে তাকিয়ে দেখছে। আজকে কলেজের সবার মুখে একটা হাসি লেগে আছে। আজকে কলেজের মাঠটা যেন একদমই অন্যরকম লাগছে। আজ থেকে 5 বছর পর আবারও কলেজের সবার মুখে সেই আগের হাসিটা ফিরে আসছে। আসলে এই 5 বছরের রাজীব এই কলেজের জন্য একটা আতঙ্ক ছিল, কিন্তু এখন আর সেই আতঙ্ক নেই। এই ঘটনার পর সবার মনে জায়গা করে নিয়েছে সেই রাতের অন্ধকারে বাচ্চা শ্যাডো, যে কিনা রাতের অন্ধকারে এই শহরের কীট পতঙ্গগুলোকে এক এক করে মেরে ফেলেছে। সবার মুখের উজ্জ্বল ভাবটা দেখে ফাইজ একটু মুচকি হাসে। কিছুক্ষণ পর ফাইজ পকেট থেকে ফোনটা বের করে একটা আননোন নাম্বারে কল দেয়। ওপাশ থেকে রিসিভ হয়। এরপর সকলে সেই ঘটনা নিয়ে কথা বলতে থাকে। চাচা, মা আর বোন এখনো বেঁচে আছে। কি বলিস এসব? যেভাবে বলিসলি সেরকমটা হলে তো বেঁচে থাকার কথা না। চাচা, কিন্তু আজকে নিজের চোখে দেখেছি মাকে। এখন কিভাবে কি হয়েছে মাই ভালো বলতে পারবে। তোকে দেখেছে? না চাচা, আমাকে দেখতে পাইনি, আর দেখলেও হয়তো চিনতে পারবে না, কেননা এখন তো আর সেই আগের ছোট্ট আমিটা নেই।
কোথায় আছে এখন তারা? আমি যেখানে আছি এ শহরে ডিএসপির বাড়িতে, সেখানেই আছে। আর আমার সেই ছোট্ট বোনটা এখন আর ছোট্ট নেই, অনেক বড় হয়ে গেছে। ডিএসপি রাহুল হলো আমার সেই ছোট্ট বোনটার জামাই। কি বলিস এসব? এখন ডিএসপি যদি পথের কাঁটা হয়ে দাঁড়ায়? না চাচা, এমনটা হবে না। আর হলেও যেই আসুক না কেন, আমার হাত থেকে সেই কুত্তার বাচ্চাগুলোকে বাঁচাতে পারবে না। 4 ঘন্টা পর ফারিয়া ক্লাস শেষ করে বাইরে আসে। গাড়ির দিকে তাকিয়ে দেখে ফাইজ নেই। সে গাড়ির কাছে চলে আসে। গাড়ির কাছে আসতে শুনতে পায় গাড়ির উল্টো পাশে ফাইজ কার সাথে যেন ফোনে কথা বলছে। কি কথা হচ্ছে সেটা ভালো করে শুনতে পায় না। সেদিকে কান না দিয়ে গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে। ফাইজ ফারিয়ার উপস্থিতি বুঝতে পেরে ভয় পেয়ে যায় আর তড়িঘড়ি করে ফোনটা কেটে রেখে দেয় আর পিছনে তাকায়। ফারিয়া গাড়িতে বসে আছে দেখে সেও গাড়িতে বসে স্টার্ট দেয়। সে ভাবছে ফারিয়া কিছু শুনে ফেলেনি তো, এটা নিয়ে একটু চিন্তায় আছে। আর ফারিয়া ঘুরতে যাওয়ার পর সেই বখাটেগুলোর ওরকম আচরণের পর অনেকটা চুপচাপ হয়ে গেছে। ফাইজ গাড়ি ঘুরিয়ে কলেজ গেট থেকে বাইর করে ফুল স্পিডে গাড়ি চালিয়ে বাড়িতে চলে আসে। এরপর যে যার রুমে চলে যায়। ফাইজ রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দেয়। অন্যদিকে রাজীবের মৃত্যুর পর থেকে রাজেন্দ্র সাহেবের যেন সব কিছু উলটপালট হয়ে গেছে। একমাত্র ছেলের নির্মম মৃত্যুর শোক এখনো কেটে উঠতে পারেনি। কোনো কাজে মন দিতে পারছে না রাজেন্দ্র সাহেব। তারপর আবার শ্যাডো কোনো খোঁজখবর জানতে পেল না। রাজেন্দ্র সাহেব কল দেয় বিল্লাকে। ভাই, এত কিছুর পরেও আপনি কি করে চুপ করে আছেন? ওই শ্যাডো আমার একমাত্র ছেলেকে মেরে দিয়েছে। আপনার এত টাকার মাল সে সব পানিতে ফেলে দিয়েছে, এর পরেও আপনি চুপ করে থাকবেন? তুই কিছু জানতে পেরেছিস ওই শ্যাডোর ব্যাপারে? না ভাই, আমি কিছু জানতে পারিনি। আর ও এক এক করে আমাদের সব লোককে মেরে দিয়েছে। ঠিক আছে, আমি সামনের সপ্তাহে আসছি হায়দ্রাবাদ, তারপর দেখে নিচ্ছি ওই শ্যাডোকে। তুই সাবধানে থাকিস। ঠিক আছে ভাই। এটা বলে কল কেটে দেয় রাজেন্দ্র। আর ওইদিকে বিল্লা আর লালা হায়দ্রাবাদের আসার প্রস্তুতি নিতে থাকে। এতক্ষণ এদের কথাবার্তা শুনতে থাকে এক আগন্তুক। আসলে রাজেন্দ্র সাহেবের ফোন হ্যাক করা হয়েছে। সে কলে যার সাথে কথা বলুক না কেন, ফোনের ওপাশে তাদের বাহিরেও আরো একজন কথা শুনবে। আগন্তুকটা সবকিছু শুনে একটা শয়তানি হাসি দিয়ে ফোনটা পকেটে রেখে দেয়। আগামীতে কি হতে যাচ্ছে এটা সবার অজানা, তবে ভয়ানক কিছুর পূর্ব আভাস পাওয়া যাচ্ছে। আজকে রুবিনার মায়ের শরীরটা একটু ভালো লাগছে, সেজন্য উনি রুম থেকে বাইর হয় একটু। বিকেলের দিকে ফাইজ ঘুম থেকে উঠে ভাবে এখন একটু ছাদ থেকে ঘুরে আসা যাক। যেই ভাবা সেই কাজ। সে ছাদে যাওয়ার উদ্দেশ্যে বাইর হলো রুম থেকে বেরিয়ে রুবিনার মায়ের মুখোমুখি হয়। রুবিনার মা ফাইজকে দেখেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফাইজের দিকে। এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে কতদিনের পূর্ব পরিচিত মুখ দেখছে। ফাইজও এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রুবিনার মা চোখ সরিয়ে নিয়ে বলতে লাগলো, কে তুমি বাবা? তোমাকে তো আগে কখনো দেখিনি এই বাড়িতে। ফাইজ কি বলবে বুঝে উঠতে পারছে না, আমতা আমতা করে বলল, আন্টি, কয়েকদিন হলো আমি এ বাড়িতে আসছি। রাহুল ভাইয়া আমাকে নিয়ে আসছে ফারিয়া ম্যাডামের ড্রাইভার এবং সুরক্ষাকর্মী হিসাবে। আচ্ছা ঠিক আছে, কোথায় যেন যাবে তুমি? যাও। আপনি নিচে যাবেন নাকি? হ্যাঁ বাবা, আমি 2-1 দিন যাবত অসুস্থ। আজকে একটু শরীরটা ভালো লাগছে, তাই একটু বাহির হলাম রুম থেকে। ঠিক আছে চলেন, আমি আপনাকে নিচে দিয়ে আসি। এরপর ফাইজ সাথীকে ধরে ধরে সিঁড়ি থেকে নামালো। ফাইজ সিঁড়ি থেকে নেমে দেখে ফারিয়া আর রুবিনা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। সেখান থেকে ফাইজ আবারও উপরে চলে আসলো ছাদে। ছাদে গিয়ে কিছুক্ষণ থাকার পর সন্ধ্যায় নিচে নেমে আসলো। দেখতে দেখতে রাত হয়ে গেল। সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো। অন্যদিকে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু একজনের চোখে ঘুম নেই। প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে গেছে। সে পকেট থেকে ফোন বাইর করে একটা নাম্বারে ডায়াল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই বলা শুরু করলো, বিল্লা সামনের শুক্রবার হায়দ্রাবাদে আসছে, তোরা সবাই সাবধানে থাকবি আর সব কিছু রেডি রাখিস। সে আসলেই তার খেল খতম করতে হবে। ঠিক আছে ভাইয়া। আমি ভাবছি ওই বেঈমান আলতাফ চৌধুরী বিল্লার সাথে আছে, কিন্তু সে বিল্লার সাথে নেই। জানি না কোথায় আছে সে, বেঁচে আছে নাকি মারা গেছে এটাও জানি না। এটা একমাত্র বিল্লা জানে। তবে হ্যাঁ, ও বেঁচে থাকলে এই পৃথিবীর যেই প্রান্তেই লুকিয়ে থাকুক না কেন, আমি তাকে ছাড়ব না। বেঈমানের ফল তাকে বুঝিয়ে দেব। আব্বু নিজের চেয়েও বেশি যাকে বিশ্বাস করেছিল, সেই বিশ্বাসঘাতকতা করেছে, তাকে আমি ছাড়ব না। ভাইয়া, শুনলাম আন্টি আর বোন নাকি বেঁচে আছে? হ্যাঁ, আম্মু আর বোন বেঁচে আছে। আজকে আম্মু সামনাসামনি হয়েছি, কিন্তু আম্মু আমাকে চিনতে পারেনি।
তবে কেমনভাবে যেন আমার দিকে তাকিয়েছিল। আর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল, এরপর ঘুমিয়ে পড়ল। এইভাবে দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। এর মাঝে ফাইজ অর্পিতা বেগমের সাথে অনেকবার দেখা হয়েছে, টুকটাক কথা হয়েছে। তবে অর্পিতা বেগম কেমন করে যেন তাকিয়েছিল ফাইজের দিকে। অন্যদিকে রাত 10:30 হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একটা প্রাইভেট প্লেন ল্যান্ড করে। প্লেন থেকে কয়েকজন মুখোশধারী লোক হাতে রাইফেল নিয়ে বেরিয়ে আসে আর দুই পাশে লাইন করে দাঁড়িয়ে যায়। এরপর বিল্লা আর লালা বেরিয়ে আসে, পিছনে আরও কয়েকজন লোক হাতে রাইফেল নিয়ে বাইর হয়। লোকগুলোকে দেখে মনে হচ্ছে এরা সবাই বাইরের দেশের লোক। সেখানে আগে থেকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজেন্দ্র সাহেব এবং কয়েকশো লোক আগে থেকে গাড়ি নিয়ে উপস্থিত ছিল। সেখানে মন্ত্রী উপস্থিত থাকায় পুলিশ আসতে পারেনি। বিল্লাকে দেখে রাজেন্দ্র সাহেব দৌড়ে গিয়ে পা ধরে সালাম করে বিল্লা বলে, কি রাজেন্দ্র, কি খবর, কেমন আছিস? কি করে ভালো থাকি ভাই, ওই শ্যাডো আমার ছেলেকে মেরে দিয়েছে। চিন্তা করিস না, আমি আসছি, এবার ওই শ্যাডোকে দেখে নেব। কুত্তার বাচ্চা কেন এভাবে আমার পিছনে হাত ধুয়ে পড়েছে। এরপর বিল্লা, লালা আর রাজেন্দ্র সাহেব একটা গাড়িতে উঠে পড়ে, বাকি লোকগুলো অন্য গাড়িতে উঠে পড়ে। এরপর চলতে থাকে নিজ গন্তব্যের দিকে। রাত 2টা বাজে, খুব জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য কিছু দেখা যাচ্ছে না। শহর পেরিয়ে জঙ্গল, মাঝ বরাবর কয়েকশো গাড়ি ফুল স্পিডে ছুটে চলেছে। অন্যদিকে শহরের মাঝ বরাবর থাকা সব থেকে উঁচু বিল্ডিংয়ের উপর থেকে এক আগন্তুক এই দৃশ্যটা দেখে অট্টহাসিতে ফেটে উঠছে। দেখতে দেখতে গাড়িগুলো জঙ্গলের মাঝে গিয়ে উধাও হয়ে গেল। বৃষ্টিটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। পরদিন সকালে ফারিয়া আর রুবিনা বায়না ধরেছে শপিংয়ে যাবে তারা, কিন্তু রাহুলের ইমার্জেন্সি থাকায় সে নিয়ে যেতে পারবে না বলল। আর ফাইজকে সাথে নিয়ে যাবার কথা বলে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। অন্যদিকে অর্পিতা বেগম নিচে আসার উদ্দেশ্যে রুম থেকে বেরিয়ে পড়ল। করিডোর দিয়ে আসার সময় শুনতে পেল ফাইজের রুম থেকে গঙ্গানোর শব্দ শোনা যাচ্ছে। দরজা খোলা থাকায় অর্পিতা বেগম সহজে ভিতর ঢুকে গেল। ভিতর ঢুকে দেখে ফাইজ জড়সড় হয়ে শুয়ে আছে। অর্পিতা বেগম ফাইজের কপালে হাত দিয়ে দেখে জ্বরে পুড়ে যাচ্ছে শরীর। তাড়াহুড়ো করে রুমে পানির বোতল থেকে একটা গ্লাসে ঢেলে নিজের আঁচল ভিজিয়ে মাথায় জলপট্টি দিতে লাগলো। রুবিনা বেগম ফাইজকে ডাকার উদ্দেশ্যে ফাইজের রুমে আসলো। এসে দেখে তার মা ফাইজের মাথায় জলপট্টি দিচ্ছে। ফাইজের শরীরে হাত দিয়ে দেখে জ্বরে পুড়ে যাচ্ছে শরীর। তাড়াতাড়ি করে তাদের ফ্যামিলি ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার ফাইজকে ভালো করে দেখে বলল, আপনি মনে হয় অনেকক্ষণ যাবৎ বৃষ্টিতে ভিজেছিলেন, তাই না? এই জন্য ঠান্ডা লেগে গেছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এইগুলো এনে খাবেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, ভয়ের কিছু নেই। এরপর ডাক্তার চলে গেল। কিছুক্ষণ পর ফাইজ কিছুটা সুস্থ হলো। রুবিনা তার মাকে এবং ফারিয়াকে নিয়ে শপিংয়ে যাবে বলে বেরিয়ে পড়লো। আসার সময় ওষুধ আনবে বলে সাথে ওষুধের স্লিপটা নিয়ে নিল। এরপর তারা ড্রাইভারকে গাড়ি বাইর করতে বলল। ড্রাইভার গাড়ি বাইর করলে তার গাড়িতে উঠে বেরিয়ে পড়লো। অন্যদিকে অন্ধকার একটা রুমে 3 জন লোক বসে আছে। রুমটা একেবারে অন্ধকার বলে ভুল হবে, ছোট্ট একটা ডিম বাল্ব জ্বলছে রুমটাতে। লোক 3 জন হলো বিল্লা, লালা, রাজেন্দ্র সাহেব। বিল্লা বলে উঠলো, কি কি জানতে পারলে শ্যাডোর বিষয়ে? ভাই, শ্যাডোর আসল নাম ঠিকানা কিছুই জানতে পারিনি, তবে যতটুকু জানতে পেরেছি আশা করি অনেকটাই কাজে দেবে। কি জানতে পারলি সেটা বল। ভাই, শ্যাডোর বিশ্বস্ত 3টা ছেলে আছে, তার সব কাজ সেই ছেলে 3টাকে নিয়েই করে। তবে 2 জনের নাম জানতে পেরেছি। কি নাম? অর্ক, সিয়াম। কোথায় থাকে এরা? ভাই, এরা আমার পাশের ফ্ল্যাটে নিচে একটা গ্যারেজ আছে, সেখানে কাজ করে আর সেখানেই থাকে। সেখানে আরেকটা ছেলে আছে, রকি। তাকেও কেমন জানি সন্দেহ হয় আমার, মনে হয় সেও এদের সাথে জড়িত আছে। এই 3 জনকে তুলে আনার ব্যবস্থা কর। এদের তুলে আনলে শ্যাডো নিজেই চলে আসবে মরার জন্য। কথায় আছে না, কান ধরে টানলে মাথা চলে আসে, ঠিক সেরকমই। ভাই, আর একজন আছে যে কিনা আমাদের সব কাজে বাধা দিচ্ছে। সে এ শহরে আসার পর থেকে আমাদের ব্যবসা অনেক লস হয়েছে। কে সে? এ শহরের বর্তমান ডিএসপি। তার একটা ব্যবস্থা করতে হবে। এই ছোটখাটো বিষয়গুলো তুই হ্যান্ডেল করতে পারিসনি? ভাই, ওই ডিএসপি অনেক ডেঞ্জারাস, তার মুখের থেকে হাত চলে বেশি। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। ডিএসপি বিষয় কি জানতে পারলি? ভাই, ডিএসপি বাড়িতে মোট 4 জন লোক আছে। ডিএসপি নিজেই, তার একটা বোন, তার বউ এবং তার শাশুড়ি। লালা, ওই ডিএসপি পরিবারকে তুলে আনবি যা। রাজেন্দ্র আমাদের কয়েকজন লোককে পাঠিয়ে দিয়ে ওই ছেলে 2টাকে তুলে আনার জন্য। তাদের নিয়ে সোজা এখানে চলে আসবি। আজকে এদের খেল খতম করে দেব। ঠিক আছে ভাইয়া। লালা আর সাথে কয়েকজন লোক চলে গেল ফারিয়া আর রুবিনার বাড়িতে।
বাড়িতে গিয়ে কলিং বেল দিতে রুবিনার মা অর্পিতা বেগম এসে দরজা খুলে দিল। সাথে সাথে স্প্রে মুখ দিয়ে অজ্ঞান করে গাড়িতে তুলে নিল। গাড়ি চলছে আপন গতিতে। কিছু দূর যাবার পর লালা তার ভাই বিল্লাকে ফোন করলো। ভাই, ডিএসপি বাড়িতে শুধু ওই বুড়িটাকে পেয়েছি, তাছাড়া কাউকে পাইনি। ফোনটা লাউড স্পিকারে থাকায় রাজেন্দ্র সব শুনেছে। রাজেন্দ্র বলে উঠল, আমি আমার গুপ্তচরের থেকে জানতে পেরেছি ডিএসপির বোন আর বউ নাকি আজকে শপিং করতে বাইরে বের হয়েছে, সেখান থেকে তুলতে হবে তাদের। রাজেন্দ্র সাহেবের কথা মতো লালা গাড়ি ঘুরিয়ে আবার শপিং মলের দিকে রওনা দিল। কিছুক্ষণ পর তার পৌঁছে গেল। এরপর কিছুটা দূরে দেখতে পেল ফারিয়া আর রুবিনা শপিং মল থেকে বাইর হচ্ছে। তখনই লালা গাড়ি নিয়ে তাদের সামনে গিয়ে দাঁড় করালো। আচমকা এরকমভাবে আসা গাড়িটার দিকে তাকিয়ে কিছুটা অবাক হলো দুজনেই। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মাঝেই গাড়ি থেকে দুইটা লোক হাতের রুমাল নিয়ে বেরিয়ে আসে আর সাথে সাথে রুমাল মুখে লাগিয়ে তাদেরকে গাড়িতে তুলে নেয় আর গাড়ি স্টার্ট দেয়। ফুল স্পিডে গাড়ি চালিয়ে চলতে থাকে নিজ গন্তব্যের দিকে। জঙ্গল পেরিয়ে তারা একটা গোডাউনে পৌঁছে যায়। সেখানে তাদেরকে একটা বন্ধ গোডাউন রুমে রাখা হয়। গোডাউনের চারপাশে হাজার হাজার মাফিয়ার লোক হাতে রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে। অন্যদিকে রাজেন্দ্র সাহেবের লোক তার কথা মতো সেই গ্যারেজে চলে যায়। প্রতিদিনে নেয় সিয়াম, অর্ক ওরা কাজ করছিল, তবে আজকে রকিকে দেখা যাচ্ছে না, হয়তো কোনো কাজে বাইরে গিয়েছে। একসাথে অনেকগুলো মাফিয়ার গাড়ি দেখে অর্ক কিছুটা ঘাবড়ে যায়। মাফিয়ার লোকগুলো গাড়ি থেকে নেমে শ্যাম, অর্ক, রূপা, চাচা এদের ঘিরে ধরে আর গাড়িতে উঠতে বলে। তারা কিছু না বলে গাড়িতে উঠে পড়ে। তাদেরকেও গাড়িতে তুলে নিয়ে আসা হয় সেই গোডাউনে। শ্যাম, অর্ক এবং বাকিদের সবাইকে চেয়ারে বেঁধে রেখে কিছুক্ষণ পর সেখানে বিল্লা, লালা আর রাজেন্দ্র আসে। লালা এসে হাতে একটা হকি স্টিক নিয়ে অর্ক আর শ্যামকে বাজেভাবে মারতে থাকে। মেয়ে আত্মরা করে ফেলেছে। বিল্লা লালাকে বাধা দেয়। অর্ক মুখ ঠোঁটের পাশ দিয়ে কিছুটা কেটে গেছে, কাটার ফলে রক্ত বাইর হচ্ছে। শ্যামেরও একই অবস্থা। এগুলো দেখে রূপা, ফারিয়া, রুবিনা, অর্পিতা বেগম কান্না করে দেয়। চাচা বলে, তাদের ছেড়ে দে বলছি। সে যদি জানতে পারে তুই এদের মেরেছিস তাহলে তোর হাতের জায়গায় আর হাত থাকবে না। আচ্ছা ডাক তাহলে, তাকে আমিও দেখি তার চাঁদ মুখটা। ভাই, এখানে আসলে তোরা একটুও বাঁচতে পারবি না। আর সব থেকে বড় কথা, এখানে এসে যদি আমাদের এরকম অবস্থায় দেখে তাহলে তো তোদের আচ্ছা তাহলে তোদের ভাইকে তো ডাকতে হয় এখানে। আচ্ছা তার আগে একটা কাজ করি, ডিএসপির সাথে বোঝাপড়াটা শেষ করি। রাজেন্দ্র ডিএসপিকে কল করে দে। এরপর রাজেন্দ্র ডিএসপি রাহুলকে কল দেয়। রাহুল অপরিচিত নাম্বার দেখে রিসিভ করে না ফোন। 2-3 বার কল কাটার পর বাধ্য হয়ে রিসিভ করে। ওপাশ থেকে এরকম কিছু একটা শুনবে আশা করেনি সে। কথাটা শুনে রাহুল অনেকটা রেগে যায়। তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে রাজেন্দ্রর দেওয়ার ঠিকানা অনুযায়ী। সেই গোডাউনের কাছে এসেই গাড়ি দাঁড় করাতেই কতগুলো মাফিয়া লোক রাইফেল হাতে এসে চারিদিক থেকে ঘিরে ফেলে রাহুলকে। রাহুল ভাবতে পারেনি এখানে এরকম কিছু একটা হবে। সে গাড়ি থেকে নামে। লোকগুলো রাহুলকে নিয়ে সেই রুমে চলে যায়। রাহুলকে সেখানে দেখে রুবিনা, ফারিয়া, অর্পিতা বেগম কান্না করে দেয়। রাহুলকেও সেখানে অর্ক আর শ্যামের পাশে বেঁধে রাখা হয়। রাহুল তার পাশে 2টা ছেলেকে দেখতে পায়। তার মনে হচ্ছে না সে আগে কখনো ছেলে 2টাকে দেখেছে। রাহুল বলে, কারা আপনারা আর আমার পরিবারকে ধরে আনছেন কেন? রাজেন্দ্র সাহেব অন্ধকার থেকে বেরিয়ে আসে। তার পিছন পিছন বিল্লা আর লালাও চলে আসে। বিল্লা এবং লালাকে দেখে সব বুঝতে পারে। বুঝেও না বোঝার ভান করে বলে। রাজেন্দ্র বলে, এবার চিনতে পারছিস? ও হ্যাঁ, কি যেন বলেছিলি? আমাদের মতো নর পিশাচকে মারতে তোকে ট্রান্সফার করা হয়েছে এই শহরে। দেখ, তোর শত্রুতা আমার সাথে। আমাকে যা করার কর, কিন্তু আমার পরিবারকে ছেড়ে দে। ভাই, এই ডিএসপি বোনটা পুরোই মাখন, একে আমার চাই। কুত্তার বাচ্চা, তুই আমার বোনের দিকে নজর দিস? তোকে আমি। রাহুল এটা বলে চেয়ারে বাঁধা অবস্থায় লালাকে একটা লাথি দেয়। লালা কিছুটা দূরে গিয়ে পড়ে। লালাকে এভাবে পড়ে থাকতে দেখে বিল্লা হাতে একটা হকি স্টিক নিয়ে রাহুলকে বেধড়ক মারতে থাকে। এটা দেখে রুবিনা, ফারিয়া, অর্পিতা বেগম কেঁদে দেয়। রাহুলের মুখ ফেটে রক্ত পড়ছে। রাজেন্দ্র বিল্লাকে ধরে শান্ত করে। এরপর বলে, ভাই, এখনই আমাদের এত হাইপার হলে চলবে না। এখনো আমাদের আসল শত্রুকে ধরা হয়নি। রাজেন্দ্র কথাটা বলে অর্কের পাশে আসে। এরপর মুখ চেপে ধরে বলে, বল, শ্যাডো কোথায়? তাকে তাড়াতাড়ি এখানে আসতে বল। শিকার যখন নিজের শিকারীকে ডাকতে বলছে তখন আর না ডেকে পারা যায়? অর্ক তার হাতে থাকা ঘড়ির বাটনে একটা চাপ দেয়। সাথে সাথে এখানকার লোকেশন চলে যায় একটা ব্যক্তির কাছে।
অন্যদিকে ফাজ আগে থেকে এখন অনেকটাই সুস্থ হয়েছে, শরীরে জ্বর নেই বললেই চলে। অর্পিতা বেগম অনেকক্ষণ হলো নিচে গেছে, কিন্তু এখনও ফাজের কাছে আসছে না দেখে সে নিচে চলে আসে। নিচে এসে দেখে ফ্লোরে অনেক কিছু ভেঙে পড়ে আছে। সে বুঝতে পারে এখানে কি হয়েছে। সে তাড়াহুড়ো করে উপরে তার রুমে চলে আসে। রুমে এসে ফোনটা হাতে নিয়ে দেখে তার ফোনের স্ক্রিনে একটা লোকেশন শো করছে। সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে সেখানে যাওয়ার উদ্দেশ্যে। রাত 10টা বাজে। কালকে নাই আজকেও বৃষ্টি হচ্ছে, একটু পর পর মেঘ চমকাচ্ছে। আস্তে আস্তে বৃষ্টি যেন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। রাস্তায় তেমন একটা মানুষজন নেই। বৃষ্টির মাঝে রেনকোট পরে থাকা একটা আগন্তুক পকেটে হাত গুজে হাঁটছে। রেনকোট থাকায় আগন্তুকটা কি পরে আছে অতটাও বোঝা যাচ্ছে না, তবে দেখে মনে হচ্ছে পুরাই ব্ল্যাক প্যান্থার। আগন্তুকটা ধীর গতিতে এগিয়ে চলছে। কিছু দূর যাওয়ার পর উধাও হয়ে যায়। শহর থেকে কিছুটা দূরে একটা বন্ধ গোডাউন ঘর আছে। গোডাউনের মালিক অনেকদিন হলো মারা গেছে, তাই গোডাউনটা সবসময় বন্ধ থাকে। তবে গোডাউনে যে এক ভয়ঙ্কর আগন্তুক তার পাশে পেতেছে এটা কেউ জানে না। কিছুক্ষণ পর সে গোডাউন ঘর থেকে ফুল স্পিডে একটা R15 বাইক চালিয়ে একজন আগন্তুক বেরিয়ে আসে আর চলতে থাকে নিজ গন্তব্যের দিকে। জঙ্গলের আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে চলছে আগন্তুকটা। কিছু দূর যাওয়ার পর সে একটা নির্জন জায়গায় পৌঁছে যায়। এতক্ষণে বৃষ্টিটাও অনেকটাই কমেছে। আগন্তুকটা পকেট থেকে মোবাইল বার করে কি যেন একটা দেখলো। এরপর কন্ট্যাক্ট লিস্টে সবার উপরে থাকা নাম্বারটাই ডায়াল করলো। সাথে সাথে ওপাশ থেকে কলটা রিসিভ হলো। জায়গা মতো রেডি হয়ে থাকিস। আর হ্যাঁ, যতক্ষণ সিগন্যাল দেব না ততক্ষণ অ্যাকশনে যাবি না। ঠিক আছে ভাইয়া। আর হ্যাঁ, সাবধানে থাকবি তুই। তুমি যতক্ষণ আছো ততক্ষণ আমাদের কেউ কিছু করতে পারবে না ভাইয়া। আগন্তুকটা কল কেটে দেয়। চারিদিকে চোখ বোলায়। কিছুটা দূরে জঙ্গলের ভেতর একটা বিল্ডিংয়ে চোখ যায়। সে বাইক থেকে নেমে বাইকটা সেখানে রাখে। বাইক থেকে তার ফেভারিট রাইফেল M14টা হাতে নিয়ে চারিদিকে বিল্ডিংয়ের দিকে এগিয়ে যেতে থাকে। বিল্ডিংয়ের অনেকটা কাছাকাছি এসে রাইফেলের সাইলেন্সার লাগায়। এরপর বিল্ডিংয়ের উপরে রাইফেল হাতে দাঁড়িয়ে থাকা লোকেদের মাথা বরাবর শুট করে দেয়। এরপর আস্তে আস্তে বিল্ডিংয়ের অনেক কাছাকাছি চলে আসে। আস্তে আস্তে রাইফেল হাতে দাঁড়িয়ে থাকা গার্ডগুলোকে মেরে ফেলে। বিল্ডিংয়ের ভিতর প্রবেশ করে। বিল্ডিংয়ের ভিতরে গিয়ে বড় একটা হলরুম পায়। সেখানে যেতে কয়েকশো মাফিয়ার ক্রু রাইফেল হাতে চারিদিকে ঘিরে ফেলে। আগন্তুকটা ভাবতে পারেনি এমন কিছু একটা হবে। সে একটু মুচকি হাসে। মাফিয়ার ক্রুগুলো হাত থেকে রাইফেলটা নিচে ফেলতে বলে। কথা অনুযায়ী সে রাইফেলটা নিচে ফেলে দেয়। দুইটা ক্রু এসে হাত দুইটা পিছনে নিয়ে বেঁধে দেয় আর তাকে ধরে সেই বন্ধ রুমে নিয়ে যায়। আগন্তুক তার মুখে মাস্ক থাকে কেউ চিনতে পারছে না, তবে অর্কসিয়াম ঠিকই চিনতে পারছে। আগন্তুকটা একটা চেয়ারের সাথে বেঁধে দেয়। আচমকা সবাই একটা কণ্ঠস্বর শুনতে পায়। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার শ্যাডো দ্য মনস্টার কিং। তো কেমন লাগছে এখানে এসে? বিল্লা হাতে তালি দিতে দিতে সেখানে প্রবেশ করে। পিছন থেকে লালা আর রাজেন্দ্র সাহেব আসে। আগন্তুকের কানে বিল্লা কণ্ঠস্বর যেতেই রাগে হাত মুঠো করে ফেলে। মুহূর্তের মাঝে চোখ দুটো যেন রক্ত নেয় লাল হয়ে গেছে। তবে মুখে মাস্ক থাকায় এটা কেউ বুঝতে পারেনি। বিল্লা আগন্তুকের কাছে আসে। রাহুল, রুবিনা, ফারিয়া, অর্পিতা ইচ্ছুক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখার জন্য কে এই শ্যাডো, যার কথা এতদিন তার নিউজ চ্যানেলে এবং নিউজ পেপারগুলোতে পড়ে আসছে। বিল্লা আগন্তুকের মুখ থেকে মাস্কটা সরাতে চোখ পড়ে আগন্তুকের রক্তপূর্ণ চোখ দেখে ভয় পেয়ে 2 কদম পিছিয়ে চলে যায়। আগন্তুকের মুখটা দেখে রাহুল, রুবিনা, ফারিয়া, অর্পিতা বেগমের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাওয়ার অতিক্রম। ওনারা এতদিন যাকে নিজের বাসায় ঠাঁই দিয়েছে এবং যাকে সব থেকে বোকাশোকা ভেবেছে, আজকে তাকে এই রূপে দেখবে কেউ ভাবতে পারেনি। তবে বিল্লা চিনতে পারছে না শ্যাডোকে। বিল্লা মনে হয় না সে আগে কখনো দেখেছে এই শ্যাডোকে। বিল্লা হাতে একটা হকি স্টিক নিয়ে মারতে মারতে আদমরা করে ফেলেছে। সিএম অর্ক রেগে চেয়ার থেকে উঠতে যাবে, কিন্তু উঠতে পারছে না। আগন্তুককে এভাবে মারতে দেখে ফারিয়ার চোখের কোণে পানি জমা হয়ে আছে। একটু চোখ টিপ করলেই মনে হয় পানি গড়িয়ে পড়বে। আগন্তুকের ঠোঁটে এখনো সেই মুচকি হাসি লেগে আছে। এটা দেখে বিল্লা প্রচণ্ড রেগে যায়। তবে সে রাগকে কন্ট্রোল করেই বলে ওঠে, কে তুই আর কেন আমার পিছনে লেগেছিস বল? আমি কে এটা শুনলে তোকে আর আমার মারতে হবে না, তুই নিজেই নিজেকে মেরে ফেলবি। আর হ্যাঁ, আমি খুব সাধারণ একজন ছেলে যার অস্তিত্ব অনুভব করা যায় তবে কখনো দেখা যায় না। তবে এখন পর্যন্ত যে দেখেছে সে আর সেখান থেকে বেঁচে ফিরতে পারেনি, তাই তুইও মরবি। তোকে এত কথা বলতে বলিনি, ভালো করে বল কে তুই, না হলে এক্ষুনি পিস্তলে থাকা সব কয়টা বুলেট মাথায় ঢুকিয়ে দেব। পিস্তল এমন একটা জিনিস, সেটা যার হাতে থাকে সেই রাজা। তবে হ্যাঁ, পিস্তল হাতে রাখলে হবে না,
পিস্তলটা চালানো শিখতে হবে। সময় থাকতে আমাকে মেরে দে, না হলে কোথায় কোন দিক থেকে গরম বুলেট এসে তোর মাথা ভেদ করে চলে যাবে বুঝতেও পারবি না। তার আগেই লাশ হয়ে মাটিতে পড়ে যাবি। মৃত্যুকে নিজের সামনে দেখেও কিভাবে এত বড় বড় কথা বলছিস? ভয় করছে না তো? মৃত্যুর সামনে দাঁড়িয়ে ভয় তো পাবে সে যার মৃত্যুর ভয় আছে, কিন্তু আমি মৃত্যুকে ভয় পাই না, কারণ আমি জানি মানুষ হয়ে যখন জন্ম নিয়েছি যে কোনো একদিন মরতে হবে। তাহলে মৃত্যুকে সামনে থেকে দেখে ভয় পাবো কেন? তবে হ্যাঁ, সব থেকে বড় কথা হলো আমি জানি এখন আমার মরার সময় হয়নি, মরবি তো এখন তুই। বিল্লা হকি স্টিক হাতে নিয়ে শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে আগন্তুকের পায়ে একটা পাড়ি দেয়, সাথে সাথে হকি স্টিকটা ভেঙে যায়। বিল্লা রেগেমেগে বলে উঠল, দেখ ভালোই ভালোই বলছি, বলে দেখিয়ে তুই। আমি কে সেটা না হয় এখন অজানাই থাক, তবে হ্যাঁ শুনেছি তুই নাকি অনেক বুদ্ধিমান। তাহলে আমাকে নিয়ে ভাবতে থাক। তুই যদি সত্যিকারের বুদ্ধিমান ব্যক্তি হয়ে থাকিস তাহলে অবশ্যই খুঁজে পাবি আমি কে। বিল্লা তার মাথায় জোর দিয়ে ভাবে, কিন্তু কিছুতেই কিছু মনে করতে পারছে না। লালা রেগে যায়, পকেট থেকে পিস্তল বাইর করে আগন্তুকের কপাল বরাবর ধরে। ভাইয়া তুমি শুধু একবার বলো, আমি বেটার মাথার খুলি উড়িয়ে দেব। বিল্লা, তোর ভাইকে রাগ নিয়ন্ত্রণ করতে বল। বুঝতেই পারছি ইয়ং বয়স, রক্ত গরম থাকবেই, তবে আমার মটকা গরম হলে কিন্তু আমি তোদের মতো বসে থাকবো না। পরপর চিরচেনা বোকাশোকা ছেলেটার মুখে এরকম ভয়ঙ্কর কথা শুনে সবাই অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। রাহুলের মনে অনেকগুলো প্রশ্ন বাসা বেঁধেছে। সে আর নিজেকে চেপে রাখতে না পেরে বলে ওঠে, কে তুমি? আমি এক হিংস্র মানব যার পরিচয় ইতিমধ্যে পুরো দেশ জানতে পেরেছে। শ্যাডো দ্য মনস্টার। লালা এবার তার রাগ কন্ট্রোল করতে না পেরে পিস্তল হাতে নিয়ে রিলোড করে আগন্তুকের মাথা বরাবর তাক করে। আগন্তুক তার হাতে থাকা ঘড়িতে একটা চাপ দেয়। লালা যে ট্রিগারে চাপ দিতে যাবে তখনই কোথা থেকে যেন একটা স্নাইপারের গরম বুলেট এসে মাথা ভেদ করে বেরিয়ে যায়। রক্ত ছিটকে এসে আগন্তুকের মুখে পড়ে। বিলা ভয়ে 2 কদম পিছিয়ে যায়। আগন্তুকটা উচ্চস্বরে হাসতে থাকে। কেউ বুঝতে পারছে না কোথা থেকে গুলি করা হলো আর কেই বা গুলি করলো। সবে একবার লালা পড়ে থাকা লাশের দিকে তাকাচ্ছে, আরেকবার চেয়ারে বসে উচ্চস্বরে হাসতে থাকা সেই হিংস্র মানব তার দিকে তাকাচ্ছে। এভাবে আগন্তুককে হাসতে দেখে সিয়াম অর্ক ভয় পেয়ে যায়। তার এতদিন এই চিরচেনা মানুষটার সাথে ছিল, অনেকবার হিংস্র রূপ দেখেছে, তবে আজকের মতো হিংস্র কখনো দেখেনি। আগন্তুকটা বলে, তোকে তখনই বলেছিলাম আমাকে মেরে দে, কিন্তু তুই আমার কথা শুনিসনি। নিজের বিপদ তুই নিজেই ডেকে আনলি। আচ্ছা, তোর আর একজন পার্টনারকে দেখতে পাচ্ছি না, কোথায় সেই বেঈমান? তাকে ডাক দে, তার সাথে একটু সাক্ষাৎকার করি। বাবা, কার কথা বলছো তুমি? বেঈমান আলতাফ চৌধুরী। শ্যাডোর মুখে আলতাফ চৌধুরী নামটা শুনে রাহুল অনেক অবাক হয়ে যায়, কেননা এই নাম তার সাথে যে পূর্ব পরিচিত। রাহুলের ছোটবেলার কথা মনে পড়ে যায়। তবে সব থেকে বড় ধাক্কা খায় শ্যাডোর বলা সেই বেইমানির কথাটা শুনে, কিন্তু সে কিছু বলে না। চাচা বলে ওঠে, বাবা, আলতাফ চৌধুরী বেইমানি করেছে ঠিকই, কিন্তু সে এই বিল্লার চাপে পড়ে বেইমানি করেছে। তার জায়গায় তোমার বাবা থাকলেও এই কাজটাই করত, কেননা সেই সময় এই হারামি বিল্লা লোক পাঠিয়ে আলতাফ চৌধুরীর পরিবারকে কিডন্যাপ করেছিল আর তার পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। সেজন্য সে বাধ্য হয়ে সেই তিলে তিলে প্রমাণ জোগাড় করা লাল ফাইলটা বেইমানি করে বিল্লাকে দিয়েছিল। কিন্তু সেদিন ফাইলটা বিল্লার হাতে দেওয়ার পর সেখান থেকে যাওয়ার পথে রাস্তায় কার অ্যাক্সিডেন্ট করে আলতাফ এবং তার স্ত্রীকে মেরে দেয় বিল্লা। আর একটা কথা তুমি শুনলে হয়তো অবাক হবে, এই ডিএসপি হলো আলতাফ চৌধুরীর ছেলে আর ফারিয়া হলো আলতাফ চৌধুরীর মেয়ে। কি বলো চাচা? তুমি এইগুলো আমাকে আগে বলনি কেন? আমি চাইনি তুমি এইগুলো শোনার পর রাহুলকে তোমার শত্রু মনে করো। তুমি এতক্ষণ বিল্লা তার ভাইয়ের লাশের পাশে বসে কান্না করছিল। বিল্লা রাহুলের বাবা আলতাফকে মেরেছে, এটা শোনার পর রাহুল প্রচণ্ড রেগে যায়। তবে হাত বাঁধা থাকে, কিছু করতে পারে না সে। বিল্লা রেগে বসে থেকে ওঠে। যে শ্যাডোকে গুলি করতে যাবে তখনই পুরো রুম অন্ধকার হয়ে যায়। এতক্ষণে দূরে স্নাইপার নিয়ে পজিশনে থাকা আগন্তুকটা সেই রুমে প্রবেশ করে। হঠাৎ অন্ধকারের মাঝে গোলাগুলি শুরু হয়। ফারিয়া, রুবিনা, অর্পিতা তো চিলাচিলি করছে। এভাবে অনেকক্ষণ যাবৎ গোলাগুলি হবার পরে লাইট জ্বলে ওঠে।
বিল্লা দেখতে পায় তার সব লোক মাটিতে পড়ে আছে। পায়ের কাছে পড়ে আছে রাজেন্দ্র সাহেবের লাশ। সে ভয়ে পিছিয়ে যায়। সামনে তাকিয়ে দেখে শ্যাডো, সিয়াম, অর্ক আরাম করে পায়ের উপর পা তুলে বসে আছে। বিল্লা চোখ যায় সেখানে, আর একটা চেয়ারে স্নেপার হাতে বসে থাকা নতুন ছেলেটিকে। সে ছেলেটাকে চিনতে পারছে না। শ্যাডো বসে থেকে উঠে দেয়, পকেট থেকে দামি ব্র্যান্ডের একটা সিগারেট বাইর করে মুখে দেয়। বর্তমান শ্যাডোর লোকটা পুরাই হিংস্র প্রাণীর মতো লাগছে। বাকিরা সবাই অনেক ভয়ে আছে শ্যাডোর এমন লুক দেখে। বিল্লা আমতা আমতা করে বলে, কে কে তুমি? আমার সাথে তোমার কিসের এত শত্রুতা? আর কেন আমাকে মারতে চাও তুমি? আজ থেকে সেই 12 বছর আগের কথা মনে পড়ে? তুই একটা ছেলের বাবা নামক বটগাছের মতো ছায়া দেওয়া একটা মানুষকে মেরেছিলি। একটা স্ত্রীর কাছ থেকে তার প্রাণপ্রিয় স্বামীকে কেড়ে নিয়েছিলি। একটা মেয়েকে বাবার আদর থেকে বঞ্চিত করেছিলি। মানে কে তুই? নিজাম চৌধুরীর কথা মনে পড়ে? যে 12 বছর আগে তোর হয়ে কাজ করত, যাকে তার ছোট্ট সন্তানের সামনে মেরেছিলি। আমি সেই নিজাম চৌধুরীর ছেলে। কি তুই নিজামের ছেলে? শ্যাডোর কথা শুনে রুবিনা আর অর্পিতা চোখে পানি টলমলো করছে। রুবিনা বলে, ভাইয়া তুমি বেঁচে আছো? কেন, সামনে দেখেও বিশ্বাস হচ্ছে না তোর? অর্পিতা বেগম হাওমা করে কান্না করে দেয়। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। ততক্ষণে শ্যাম সবার হাতের বাঁধন খুলে দিয়েছে। শ্যাডো গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। কান্না করছে অর্পিতা বেগম, তবে এটা সুখের কান্না, হারিয়ে যাওয়া ছেলেকে 12 বছর পর ফিরে পাওয়ার কান্না। এদিকে বিল্লা আস্তে আস্তে ফুলোর থেকে পিস্তল তুলে নিয়ে যেই গুলি করতে যাবে শ্যাডোকে, তখনই রাহুল রকির হাত থেকে স্নাইপার নিয়ে বিল্লার মাথা বরাবর শুট করে দেয়। সাথে সাথে বিল্লার নিথ দেহটা মাটিতে পড়ে যায়। অর্পিতা বেগম বলে, তুই এতদিন আমার সাথে ছিলি, কিন্তু কখনো আমাকে তোর পরিচয় দিসনি কেন খোকা? সে আগে জানতো না ভাবি, তুমি তার মা। তার মানে চাচা, তুমি আগে থেকেই জানতে আমার মা বোন বেঁচে আছে? হ্যাঁ জানতাম, এবং আমি নিজেই তোমাকে ডিএসপি এর বাড়িতে পাঠিয়েছিলাম ছদ্মবেশে। তুমি ছোট থাকতে তখন তোমার গলায় একটা লকেট দেখতে পাই, আর লকেটে তোমার মায়ের ছবি দেখি। এরপর একদিন ডিএসপির বাড়ির সামনে দিয়ে যেতে তোমার মাকে দেখতে পাই। প্রথমে অবাক হয়েছিলাম, এরপর খোঁজ নিয়ে সব জানতে পারি। এবার সবার সামনে সবকিছু ক্লিয়ার হয়ে গেল। সবার চোখের পানি দেখা যাচ্ছে। শ্যাডো ওরফে ফায়েজ রাহুলের কাছে আসে, এসে বলে, ভাইয়া তুমি একজন পুলিশ অফিসার। তুমি আমার অপরাধগুলোর কারণে চাইলে আমাকে গ্রেফতার করতে পারো। কিভাবে তোমাকে অ্যারেস্ট করি? তোমাকে অ্যারেস্ট করলে যে আমার বোনটা নিজেকে ঠিক রাখতে পারবে না। আমার বোনটা যে তোমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু কখনো বলতে পারেনি। আমাকে রুবিনা সবকিছুই বলেছে। তুমি কি আমার বোনকে তোমার সাথে রাখবে, তোমার অর্ধাঙ্গিনী হিসেবে? ফাইজ আগে বুঝতে পেরেছিল যে ফারিয়া তাকে ভালোবাসে, আর সেও যে আস্তে আস্তে তাকে ভালোবেসে ফেলেছে, তাই সেও মেনে নেয়। ফারিয়া সবার সামনে দৌড়ে এসে ফাইজকে জড়িয়ে ধরে। রকি, অর্ক, সিয়াম রূপাদের কাছে এসে ফাইজ বলে, তোদের কখনো ভুলতে পারবো না। তোরা আমাকে বড় ভাইয়ের জায়গা দিয়েছিলি। তবে হ্যাঁ, এখন আর আমি এই শহরে থাকছি না। এখান থেকে অনেক অনেক দূরে চলে যাব, আর ফারিয়া এবং মাকে নিয়ে ছোট্ট একটা বাসা বাঁধব। আর তোদের হাতে দিয়ে গেলাম এই অন্ধকার জগৎটাকে। তোদের উপর আমার বিশ্বাস আছে, কখনো তোরা নিজে খারাপ কাজ করবি না, আর কোনো খারাপ কাজকে প্রশ্রয় দিবি না। আর হ্যাঁ, চাচার খেয়াল রাখবি। আমি হুট করে এসে দেখা দিয়ে আবার হারিয়ে যাব, আর নিজের যত্ন নিস। যখনই প্রয়োজন পড়বে গুপ্ত নাম্বারে যোগাযোগ করবি, আমি হাজির হব। চাচা সাবধানে থাকবে আর নিজের যত্ন নেবে। আর রাহুল ভাইয়া আমার বোনটাকে দেখে রাখবে, আর কখনো আমার দরকার হলে স্মরণ করবে একবার। আমি আবারও হাজির হব নতুন কোনো এক হিংস্র রূপে। আসি। এটা বলে ফাইজ তার মা এবং ফারিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে। গন্তব্য জানা নেই, হয়তো দূরে কোথাও গিয়ে নিজের জীবনটা সুন্দর করে শুরু করতে চাচ্ছে। তবে হ্যাঁ, সবাই দোয়া করবেন ফাইজের এবং ফারিয়ার ভালোবাসা যাতে এভাবে অটুট থাকে। তো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।